ঝুম বৃষ্টি যাকে বলে, একেবারে আকাশ ভেঙে ঢল নেমেছে। খোলা আকাশের নিচে ভিজে একাকার হচ্ছে দুটো মানবী পা অত্যাধিক ফুলে উঠেছে এই অল্প সময়ের মধ্যে। পাটা টান টান করছে, ব্যথায় মুখ কুঁচকে আছে তিতির। ঈশান নিঃশব্দে এগোচ্ছে গাড়ির দিকে। স্টেশনের এদিকটা একদম অন্ধকার। বিদ্যুৎ চমকানোর কারণে এর মধ্যে স্টেশনে ইলেকট্রিসিটি চলে গেছে। ছোট্ট একটা এনার্জি লাইটের টিমটিমে আলো মাত্র, না দেখা যাওয়ার মতো। স্টেশন থেকে যত এদিকটায় আসছে তত আধার নেমেছে। কিছুক্ষণ আগে ঝকঝকে আকাশ ছিল, আকাশ জুড়ে চাঁদ তারায় মেলা। কোত্থেকে ঝড় বৃষ্টি এসে হাজির হয়ে তাদের দুর্দিনই কে জানে। গাড়ির কাছে এসে সামান্য নিচু হয়ে দরজা খুলে তিতিরকে বসালো সিটে। দ্রুত পায়ে নিজেও উঠে এলো ড্রাইভিং সিটে। টিস্যু বক্স থেকে এক গাদা টিস্যু বের করে কোনো মতে মুছল নিজের মাথা। মাথা টনটন করছে, ঠান্ডা লেগে যাবে। তিতিরেরও তাই, নাক পিট পিট করছে। এর মধ্যে হাঁচি দিল দুবার। ঈশান দেখা দেখি নিজেও মাথা মুছে নিল। ঈশান গাড়ি ছাড়ছে না। তিতির তাকালো তার দিকে। লোকটা তার দিকে স্থির দৃষ্টিতে তাকানো। অন্তরাত্মা কেঁপে উঠল সে দৃষ্টিতে। মাথায় জবজবে ভেজা চুলগুলো কপালে এসে পড়ে আছে। গায়ের পাতলা ডাস্টি গ্রিন শার্টটা লেপ্টে আছে পেশল দেহের সাথে। উপরে দুটো বোতাম খুলে দৃশ্যমান চিকচিকে বুকটা। তিতি দৃষ্টি সরিয়ে নেয়। মিনমিন গলায় বলে, গাড়ি ছাড়ছেন না কেন? লুক অ্যাট মি। তিতির ঈশানের অতি কণ্ঠে গম্ভীর কণ্ঠে তাকালো না তিতির। যেমন ছিল তেমন বসে থেকে বলল, বলুন। তাকাতে বললাম তো আমার দিকে, কানে যায় না কথা? তিতির এবার বিরক্ত ভাব নিয়ে তাকালো ভুরু কুচকে। পুনরায় আগে সেই একঘেয়েমি গলাতে বলল, যাচ্ছেন না কেন? এর চেয়ে নয়ন ভাইয়ের সাথে ফিরলেই পারতাম। মেজাজ এমনিতে খারাপ, তার উপর বাড়তি চটং চটং কথা পোষালো না ঈশানের। বাড়ি থেকে আসার সাহস তোকে কে দিয়েছে সেটার জবাব দে। তিতির জন্য অবাক হইল। অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে দেবে? আমার সাহস নেই? বড্ড বেশি সাহস হওয়া উচিত কি নয় কি? কেন? কারণটা শুনি। হাসি পেল যেন তিতিরের। কারণ তার কাছে এখন কারণ জানতে চাওয়া হচ্ছে। এত অপমান করে এখন জিজ্ঞাসা করা হচ্ছে কেন এমন করলো সে। ব্যঙ্গ করলো তিতিরের কণ্ঠস্বর এবার ঈশানকে। দুনিয়ার সকল আত্মসম্মান, ইগো, ভালো মন্দের বোধ আপনার একার আছে, আর কারো থাকতে পারে না। যখন ইচ্ছা হবে অপমান করবেন, বোঝা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবেন, ঘর থেকে বেরিয়ে যেতে বলবেন, জীবন থেকে বেরিয়ে যেতে বলবেন, আর আমি মাটি কামড়ে পড়ে থাকবো কেন? আমি এতিম বলে? আমার বাপ মা নেই বলে? কি মনে করেন নিজেকে? বিয়ে হয়েছে বলে আমি সব মেনে নেব? ঈশানের বুকের বাপাসটা জ্বলে ওঠে। মেয়েটা অন্তত বেশি বোঝে। অবশ্য বেশি বোঝাটাই স্বাভাবিক। সে যা বলে ফেলেছে তখন রাগের মাথায়। তিতির যা জেদি, এটাই মানায় ওর সাথে। রাগ হলো নিজের উপর, সাথে তিতিরের উপর। তবে রাগ প্রকাশ হতে দিল না। ঠান্ডা গলায় বলল, সাহস দেখাতে গিয়ে মাঝরাতে বাড়ি ছেড়ে বেরিয়ে এলি, যেখানে সবে কালকে একটা একই ঘটনা, একই রাস্তায় একটা আমাদের চেনা জানা কথাটা কোথায় কোন শত্রু ঘাপটি মেরে বসে আছে জানা নেই। কার কী উদ্দেশ্য তাও জানি না এখন। ধারণা করা হচ্ছে তুখোর কোনো সিরিয়াল কিলারের কাজ একটা। ঢাকা থেকে স্পেশাল ফোর্স পাঠানো হচ্ছে তদন্তে। আর তুই এরকম একটা পরিস্থিতিতে জেদ ইগো বজায় রাখতে বেরিয়েছিস। মনে হচ্ছে না ভুল করছিস? তোর কিছু হলে সে দায় আমাকে দিয়ে যেতিস। সারা জীবন তোর ক্ষতি হওয়ার জন্য দায়ী অপরাধী করে রেখে যেতিস। বাড়ির সবার কী অবস্থা হতো ভেবে দেখেছিস? তিতির জবাব দিতে পারে না। সত্যিই তো তাই। তখন রাগে যেতে হুট করে অমন একটা সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক করেনি। নিজের তো ক্ষতি হতেই পারত, গোটা পরিবারের সকলে ভেঙে পড়তো একেবারে। তবে ঈশানের সামনে সে মাথা নোয়ালো না। রাশভারী গলায় বলল, একা ছিলাম না, নয়ন ভাইয়া ছিল তো আমার সাথে। আমি ছিলাম কি? তিতির চমকে তাকায়। ঈশানের তপ্ত স্থির দৃষ্টি তার দিকে তাক করা। হ্যাঁ, আমি ছিলাম তোর সাথে? না। তাহলে এই দুনিয়া আর কোনো পুরুষের কাছে কেন, কোনো পুরুষের মাধ্যমে নিরাপদ না তুই? ঈশানের এহেন কথায় চমকায় তিতির, থমকে থাকে। আমার তো
উল্টে আপনার কাছে নিরাপদ লাগে না। ঈশানের মেজাজ তিরতির করে বাড়ে। তিতিরের বাঁকা বাঁকা কথায় হেসে বলে, আই অ্যাম ইউর হাজবেন্ড স্টুপিড। কথার পিঠে আর কথা বাড়াতে ইচ্ছে হলো না তিতির। মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ভালো মতো। এর মধ্যে একরোখা মেজাজি মানুষের সাথে যত কথা বাড়ানো যাবে তত কথা বাড়বে, কি দরকার। তিতির মাথা এলিয়ে দেয় সিটে। ঈশানের দৃষ্টি তখনও তিতিরকে তাক করে, তবে হুট করে আর কোনো কথা না বলে তিতিরের এমন চুপ হওয়া যাওয়া দেখে তার বোধহয় রাগ হওয়া উচিত ছিল, কিন্তু রাগ হলো না। উল্টে চিন্তায় ছেয়ে গেল মন। না চাইতে ব্যগ্র গলায় জিজ্ঞাসা করলো, শরীর কি বেশি খারাপ লাগছে? তিতির চোখ মেলল না। ঈশানের এমন কণ্ঠ তার কানে আসলে শরীর কেমন অবশ অবশ লাগে। কেন জানা নেই তার। না, তবে লাগবে, চলুন। ঈশান তারপরও কিছুক্ষণ চুপচাপ পরখ করে তিতিরকে। বাইরে তাকায়। বৃষ্টি কমার নামগন্ধ নেই। বৃষ্টির মধ্যে নিশ্চিত রাস্তার অবস্থা বেহাল। এদিকটা চাপা রাস্তার পাশাপাশি বিলের মধ্য দিয়ে একটু বৃষ্টিতেই পানি উঠে যায় রাস্তায়, আর প্রশস্ততার পরিমাণ করা যায় না, বিধায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। আর এক উপায় অন্য দিকে ঘুরে যাওয়া। সেদিকে গেলে সময় ডাবল লাগবে। তবে তিতিরকে সাথে নিয়ে রিস্ক নিতে চাইল না ঈশান। দেরি হলেও ভালো রাস্তা দিয়ে যাওয়াই ঠিক হবে। মেয়েটাকে এ নিয়ে পড়ে ধরবে সে। ছাতা মাথায় দেওয়া, তবুও বৃষ্টির আঁকাবাঁকা তীক্ষ্ণ ফোঁটায় শরীর নিমেষে ভিজে যাচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। এলোমেলো বাতাসে পাতলা ছাতা বেঁকে আসছে বারবার। বাড়ির পিছনের রাস্তায় বাউন্ডারি দেওয়াল ঘেঁষে ছাতা মাথায় দাঁড়িয়েছে নূর। গায়ের কালো জামাটা পুরোটাই ভেজা। ঠক ঠক করে কাঁপছে শীতল বাতাসে। ফোন হাতে সময় দেখল। এ নিয়ে 7-8 বার ইয়াজের আসার কথা। কাল চলে যাবে ছেলেটা। আর কবে দেখা হবে কে জানে। এলাকায় এই হুট করে একটা বিশ্রী ঘটনার জন্য বাড়ি থেকে বের হওয়ার পারমিশন নেই। ভয় তারও করছে না এমন নয়। এত বড় ঘটনা ঘটার পরের দিনেই রাত 1:30টার সময় একা একটা মেয়ে বাড়ির পিছনের দিকে ফাঁকা রাস্তায় এই ঝুম বৃষ্টির মধ্যে একা দাঁড়ানো আপাতত দৃষ্টিতে কোনোভাবে স্বাভাবিক হতে পারছে না। অন্য সময় হলে কখনো এই সাহস নিয়ে এখানে এসে দাঁড়াতে পারত না নুরি, কিন্তু আজ কিছু করার নেই। ইয়াজের অনুরোধ ফেলতে পারছে না সে। আবার কতদিনের জন্য দূরত্ব জানা নেই তার। শেষ একবার দেখা করবে, তাই আর। তবে প্রায় 30 মিনিটের ওপরে দাঁড়ানো এখানে সে। ভয়ে জুবুথুবু হয়ে গেছে একদম। ইয়াজের দেখা নেই। ভয়ার্ত দৃষ্টি বারবার যাচ্ছে নিজের বাড়ির দিকে। তার ঘণ্টাখানেক পরে মা চাচিরা উঠবে সে রুটি রান্না করার জন্য। কোনোভাবে যদি কারোর নজরে পড়ে কেলেঙ্কারি ঘটে যাবে। আর তাছাড়া বাইরে অযাচিত ভয় কিছু এমন সেমন হওয়ার শঙ্কা তো রয়ে গেছে। বৃষ্টির গতি বাড়ছে। শুধুমাত্র নুরির মাথার উপরের অংশ সম্ভবত ভেজা থেকে একটু হলেও বাদ রয়েছে। তাছাড়া গোটা শরীর এমনকি মুখ অব্দি ভিজে একাকার। আরও মিনিট 10-এর পর অদূরে লক্ষ্য করলো একটা প্রাইভেট কার দ্রুত গাড়িতে পেছনের ছোট গেটের ভেতরে এসে লেপ্টে রইল নুরি। বাইরে ঘোর অন্ধকার। কারো ভিতরে আলোতে অতি কষ্টে লক্ষ্য করতে পারল মানুষটা আদতে ইয়াজ। গাড়িটা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে থামলো। নুরি দ্রুত পায়ে এগোলো সেদিকে। বাড়ির পিছনে এই রাস্তাটা সচরাচর মানুষজন চলাচল করে না। পিছনের দিকটা পুরনো ক্ষেত, মাঠের পর মাঠ, শুধু ক্ষেত আর ক্ষেত। এই রাস্তা সরাসরি চলে গেছে মেইন রোডে। তবে এই রাস্তার চলাচল প্রতিমধ্যে শ্মশান পাড়ায় খুব একটা মানুষ এর যাতায়াত দেখা যায় না। নুরি কাছে আসতে গাড়ির দরজা খুলে গেল। কোনো মতে ছাতাটা চাপিয়ে গাড়িতে উঠে বসলো সে। ছাতাখানা রাখলো পায়ের কাছে। নুরি ঢোকার সাথে সাথে বন্ধ হলো গাড়ির ভিতরে আলো। এতক্ষণ লাগলো তোমার আসতে? এত রাতে কতক্ষণ হলো দাঁড়িয়েছিলাম, আন্দাজ হলো আছে? তার উপর এই বৃষ্টি। ইয়াস দারুণ ব্যস্ত হলো। ভয় পেয়েছো? হ্যাঁ, পাবে না। দম আটকে আসছিল আমার। ইয়াস মাথায় হাত বুলায় নুরির। নরম গলে বলে, সরি জান, রাস্তাটা এত কনফিউজিং, বুঝতে পারছি না। তাছাড়া এক্ষুনি রওনা দেবো। তোমাকে না দেখে গেলে শান্তি পাচ্ছিলাম না তো। নুরির মনের ভারী বোঝা নিমেষে সরে গেল। নরম গলে বলে, এই বৃষ্টির মধ্যে সকালে গেলে চলছিল না? আলতো হাতে জড়িয়ে ধরলেন ইয়াস নুরিকে।
কানের কাছে ফিসফিস বলল, রাতটা কি তাহলে তোমার ঘরে থাকতে দেবে? দু হাতে ইয়াসকে ঠেলে নিজে সরে এলো নুরি। চোখ মুখ কোচকালো। বাজে কথা খালি। মা কেমন আছে? শব্দ করে হাসলো ইয়াস। গাল টিপল নেড়ে। এখন ভালো। অরশ্মি কেমন আছে? জ্বর সামান্য। বাসায় কে কে আছে? বাবা মা, আরশমি আর হেল্পিং হ্যান্ড। বাড়িতে? আমাদের কথা কবে জানাবে? জানিয়েছি। বড় বড় করে তাকালো নুরি। ইয়াস মিষ্টি মিষ্টি হাসছে তার দিকে তাকে। বলছো কবে? আমাকে তো বলনি। এটাই তো সারপ্রাইজ ছিল ম্যাডাম। নুরি খামচে ধরলো ইয়াসের হাত। উত্তেজিত গলায় বলল, কি বলছেন ওনারা? ইয়াস মুগ্ধ হাসলো। দু হাত বাড়ালো, হাসকি গলে বলল, দেন ফার্স্ট হাগ মি। অধৈর্য হলো নুরি, তবে জড়িয়ে ধরল। ইয়া সন্তুষ্ট হলো না। ধীর গলা বলল, জলদি তাদের নাতি নাতনি সমেত বৌমাকে নিয়ে যেতে বলছে। সত্যি? হাতের বাঁধন দৃঢ় হলো নুরির। খুশির চোটে পানি এসে গেছে মেয়েটার আগে জোড়া। প্রফুল্ল চিত্তে বলল, আমি তাহলে জানাবো বাসায়? মা বাবাকে নিয়ে আমি আসি? সেটা ভালো হয় না? ঈদের 1-2 দিন পর। আজকে খুশিতে পাগল হওয়ার দিন বোধহয় নুরির। যা শুনলো মাত্র তা দিয়ে ঠিক, নাকি স্বপ্ন দেখছে কোনো? তাদের এতদিন পর ভালোবাসার পূর্ণতা পাবে। ঠিক আছে। দু হাতে আজলায় নিল ইয়াস নুরির মুখ। আহ্লাদি গলায় বলল, কাঁদছো কেন? ভরসা ছিল না আমার উপর? ছিল তো। তাহলে? তাহলে চোখের পানিটা কেন? নাক টানলো নুরি। ফোপাতে ফোপাতে হাসতে হাসতে বলল, খুশিতে। ইয়াস কপালে কপাল ঠেকালো, নাকে নাক ঘষল। এক হাত চলে গেল নুরির কোমরে। চমকায় নুরি। সত্যি বলতে এই স্পর্শ সে দারুণ ভয় পায়। স্বস্তি খুঁজে পায় না কখনো। কেমন অস্বস্তি চেপে দেয়। দু হাতে সরিয়ে দেয় ইয়াসকে। নিজেও পিছিয়ে এসে বসে। নিচু হয়ে ছাতা তুলতে তুলতে বলে, প্লিজ ইয়াস, এক একবার ভুল বারবার করতে এসো না। আমি কমফোর্টেবল নই। আজ বাদে কাল বিয়ে হচ্ছে আমাদের নুরি। তাহলে আজ বাদে কাল সম্পর্কটা গভীর টানতে সমস্যা কোথায়? এতগুলো বছর হয়ে গিয়েছে, আর কটা দিন যাবে? অসম্ভব কিছু না, প্লিজ। তোমার এতে সমস্যা কেন বলতে পারো? বিদায় দেওয়ার আগে এই ঘৃণ্য একটা টপিক নিয়ে ঝগড়া ভালো লাগবে? তাছাড়া যেদিন যতটুকু যা করে ফেলেছেন সেটা তোমার থেকে আমি এখনও বের হতে পারিনি ইয়াস। তাছাড়া আমাদের ওই ছবিগুলো। আর ইউ স্কার্ট? তোমাকে এই টপিকটা নিয়ে বলে লাভ নেই ইয়াস। আই হ্যাভ টু গো। বেরিয়ে যেতে উদ্যত হতে উঁচু করে বেঁধে রাখা চুলে টান পড়ল নুরির। হ্যাঁচকা টানে পিছিয়ে এসে পড়ল ইয়াজের বুকে। ইয়াজের হাতের অস্তিত্ব গভীরভাবে অনুভব করলো নিজের পেটের উপর। হাত ধীরে ধীরে উপরে থেকে উঠেছে, আতকে গলা কাঠ হয়ে এলো তার। ছিটকে সরে যেতে চাইল, সম্ভব হলো না। বরাবরের মতো এসে আর কিছুই অনুভব করতে পারল না। যন্ত্রণায় শরীর হিম হয়ে এলে চিৎকার করে উপায় নেই। আর না তো এই ঝড়ঝান্ডার মধ্যে গভীর রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় জায়গায় তার চিৎকারে কেউ শুনবে। বুক চিরে কান্না এলো নুরির। ইয়াজ কথা দিয়েছিল এই ভুল সে আর জীবনেও করবে না। কিন্তু ইয়াজের মধ্যে সেসবের কোনো লক্ষণই দেখা গেল না। ইয়াজ আচমকা হাসকি স্বরে বলল, আই ওয়ান্ট রাইট নাও নুরি। ইয়াস, প্লিজ। এদিকটার রাস্তা ভয়ঙ্কর খারাপ। এত খারাপ জানা ছিল না ঈশানের। উঁচু নিচু প্রচণ্ড। বাইরে বৃষ্টি এখন আর শুধুমাত্র বৃষ্টিতেই সীমাবদ্ধ নেই। তীব্র বাতাস, সাথে বর্বর আওয়াজে বজ্রপাত তো বিনামূল্যে। চোখ মুখ চেয়ে ঠান্ডা করে রাখা তিতির। একে তো ঠান্ডা লেগে গেছে, বরফ হয়ে আসছে শরীর। অন্যদিকে বাইরেরই অবস্থা। পায়ের ব্যথাটা কমেছে অনেকটা। গাড়িতে বসে পায়ে আচমকা কেমন একটা চাপ দিল লোকটা। তখন ভয়ে গগনবিদারী চিৎকার করলো। খানিক পর থেকে ব্যথাটা বেশ কমে এসেছে, তবে ফোলা ফোলা কমেনি এখনো। মনে হচ্ছে বাড়ি ফিরে মুখ লাগিয়ে নিলে সকালের মধ্যে কমে যাবে। ঈশান নিজের অবস্থায় বেহাল। বৃষ্টিতে ভেজার কারণে নয়, অন্য কারণে। তার কিন্তু তিতিরকে এর মতো মোটেও ঠান্ডা লাগছে না, বরং উল্টো ফিল হচ্ছে। গরমে ঘাম ছুটে যাচ্ছে বেচারার। আর চোখে তিতিরকে দেখে চোখ সরিয়ে নেয় দ্রুত। মেয়েটা ঠকঠক করে কাঁপছে। এসি চালু করতে পারছে না ওর জন্য। গাড়ির গ্লাস নামিয়ে দিলে বজ্রপাতের তীব্র শব্দে আরও কাঁপছে। ঈশানের হয়েছে যত জ্বালা। আসমান জমিন এক করে
মেজাজ খারাপ হওয়া উচিত তিতিরের ওপর, অথচ হচ্ছে অন্য কিছু। কি এক ঝামেলায় পড়ে গেছে, কি আর বলবে। তিতির চোখ হলো ঈশানের দিকে, তাকে ধীর গলে বলে, বৃষ্টির মধ্যে গাড়ি এদিকে একটু সাইডে করা যায় না? যায় না। যত দেরি করব তোর মতো জ্বলন্ত আগুনের সাথে ততক্ষণ আটকে থাকতে হবে এখানে। আমাকে কি মানুষ বলে মনে হয় না? ঈশানে আচমকা ক্ষেপে ওঠার কারণ ধরতে পারল না। ঈশান আচমকা গ্লাস নামিয়ে দিতে ঝাপটা বাতাস এসে হানা দিল গায়ে। শীতে ঠক ঠক করে উঠল মেয়েটা, দাঁতে দাঁত বাড়ি খেল। আরও তেতে উঠল ঈশান কটমট করে তাকাতে চোখ মুখে কুঁচকে ফেলল, দৃষ্টি সরিয়ে নিল। বিরক্তসূচক শব্দ করল মুখে। গাড়ির গতি কমে এলো সহসা। আবার অমন ঠক ঠক করে কাঁপছিস কেন? একা তুই ভিজছিস, আমি ভিজিনি? বেয়াক্কেল কোথাকার। তার উপরে পড়েছে সাদা জামা। মেরে ফেল তুই আমাকে। তিতির হা করে তাকিয়ে রইল। শীত লাগলে কাঁপবে না, এ আবার কেমন কথা? তার শীত লাগলে সেও কাঁপুক, মানা করছে কে? সহসা মাথা খেলে গেল ঈশানের বলা সাদা জামার কথা। মাথা নিচু করে অবকলন করলো নিজের ভেজা শরীর। হতভম্ব হয়ে গেল সে। দু হাতে আড়াআড়ি করে আড়াল করলো সম্মুখ ভাব। কঠিন গলে বলল, পড়ছি না হয় বৃষ্টির মধ্যে ভুল করে সাদা জামা, তাই বলে আপনি বেহায়ার মতো তাকাবেন? চোখে পর্দা করুন। ঈশান ভুরু কুঁচকাল, গাড়ি সাইড করলে একপাশে। তিতিরের কথাই নেই, সে আসলে শক্তি পাচ্ছে না কেন জানি। তাছাড়া ঝড়ের গতি বেড়ে চলছে, বৃষ্টির তোরে চোখ পড়ছে না রাস্তায়। দাঁতে দাঁত চেপে বলল, আর একবার আমাকে দোষ দিলে তুই বাঁচবি না বলে দিলাম। ঈশানের প্রাণপণে প্রচেষ্টা আছে দৃষ্টি তিতিরের মুখের দিকে রেখে কথা বলতে তার সম্ভব হচ্ছে না। বেহায়া নজর নেমে যাচ্ছে নিচের দিকে। ধমকে উঠল আরেক দফা, চুলগুলো সামনে এনে রাখ বেয়াদব। বিড়াল ছানার মতো শরীরের উপর, অথচ মাপটা এত পারফেক্ট কী করে? ঢাক সব, অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে চাস তুই আমাকে? হতভম্ব তিতির ঈশানের কথাগুলো ধরতে কিয়ৎক্ষণ সময় লাগলো। বোঝা মাত্র ঝড়ের গতিতে ভেজা চুলগুলো সামনে এনে ছড়িয়ে দিল দুপাশে। লজ্জায় রাঙিয়ে গেল গাল দুটো। কাঁধ হয়ে বসলো খানিকটা, মিনমিন গলায় কোনো মতে বলল, আপনি সব দেখেছেন? হ্যাঁ। প্লিজ আর তাকাবেন না। তিতিরের লজ্জা করুন মুখের দিকে তাকাতে বরাবরের মতো মাথা শূন্য হয়ে গেল ঈশানের। তিতিরের ফুলো ফুলো গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। যত সম্ভব ঘুরে বসছে ওদিকটায়। সাদা জামা ভেদ করে জামার ভিতরে লেপ্টে থাকা কালো রঙের ছোট্ট পোশাকটির অস্তিত্ব কঠিনভাবে দৃশ্যমান। ভেজা কপাল থেকে ঘামের ফোঁটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল ঈশান। চুলগুলো সামনে নয় বেরিয়েছে, অনেকটা উন্মুক্ত ফর্সা পিঠ। ওদিকে আড়াল করতে অন্যদিকে হিসেব নেই। বাঁকা হাসল ঈশান, বাঁকা গলায় বলল, আমার নামে হালাল ওগুলো, দেখারে জিনিস দেখবো না? আজব কথাবার্তা। তিতির বিস্ময়িত নয়নে ঘুরে তাকালো। কী ধরনের নির্লজ্জতা এগুলো! কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। নিজের শরীরে শীতলতা চোখে পলকে গায়েব হয়ে গায়ে ধরা দিল উষ্ণতা। ঈশান বুঝল মেয়েটা ওতে আশ্চর্যতা, মনে মনে ভীষণ আসলো। তবে মুখে একই রকম রেখে বলল, ওয়ার্নিং তো বৃষ্টির আগেই দিলাম। আর তাছাড়া এমন তো নয় আজ প্রথম দেখেছি, এর আগেও তো নিজ ইচ্ছায়। তিতির ডান হাত এগিয়ে মুখ চেপে দিল ঈশানের। নিজের সিট থেকে উঠে ঈশানের দিকে ঝুঁকে গেল একদম। খোদা তার কপালে এমন নৈরাজ্য পুরুষ পাঠাবে এ জীবনের কল্পনাই ছিল না তার। সেও রোমান্টিক, তাই বলে এহেন ধরনের খোদা কিসের শাস্তি দিচ্ছে যে তাকে? ব্যগ্র করে বলে, অসভ্য পুরুষ, দোহাই লেগে আপনার মুখে লাগাম দিন, কিছু বলবেন না, একটু লজ্জা নেই। ঈশান খুব সহজে সরিয়ে ফেলল তিতিরের হাত। শুধু সরালো না, চোখের পলকে তিতিরকে উঠিয়ে আনলো নিজের কোলের ওপর। হতবিমল তিতির আকাশ থেকে পড়লো একেবারে। আশ্চর্যের সীমানা পেরিয়ে গেল। দু পা নিচে শুয়ে উঠে যাওয়ার জন্য শক্তি প্রয়োগ করলো, পারল না। ঈশান ডান হাত পিছনে দিয়ে গলিয়ে টেনে আনলো পিছন দিকটা, ঠেকালো একদম গাড়ির সাথে। বাঁ পা হাঁটুর নিচ দিয়ে তিতির কী করবে বুঝে উঠতে পারল না। জবজবে ভেজা উত্তপ্ত দুটো মানবের শরীর লেপ্টে আছে একে অপরের। ঈশান তিতিরের রক্তিম গাল অপকলন করে ধীর গলে বলে, অসভ্য আমি? তোর এটা মনে হয়? এটার সন্দেহ আছে আপনার কেন? আলবাদ আছে। তিতির ভুরু কুঁচকে তাকালো ঈশানের মুখের দিকে।
তাকে ব্যঙ্গ করতে ব্যস্ত এই অতি সুদর্শন পুরুষ নিজেকে সাধু সন্ন্যাসী মনে করেন। তা কেন আশ্চর্য! সাধু সন্ন্যাসী ভেষ টাইপের, বুঝিস সেটা কি? ওরা বিয়ে থা করে না, বউ সঙ্গ ওদের নেই। আমি তো সেটা হতে পারবো না। বউ সঙ্গ আমার দরকার, ভীষণ দরকার। তিতিরের কান্না পায় এই অবস্থায়। লোকটা মাত্রা ছাড়া বাজে কথা বলে, পুরুষের শক্তির সাথে পেরে ওঠে না, সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অথচ লজ্জায় ঘৃণায় মরে যায় সে এমন কথা শুনলে। তিতির কঠিন গলা বলে, আপনি এ ধরনের কথাবার্তা বন্ধ করবেন। কী ধরনের? তিতিরের সামনে রাস্তার দিকে তাকায়, অন্ধকারে কিছু দেখতে পায় না। গাড়ির ভিতরে অতি মৃদু আলো বাতি জ্বলছে, সেখানে দেখা যাচ্ছে শুধু একে অপরকে। শরীর শিরশির করে ওঠে তার, গলা শুকিয়ে। একটু লজ্জা নেই? এক কাজ করুন, গাছের সাথে ধাক্কা মারুন গাড়ি। লজ্জায় এমনিতেই মরে যেতে মন চায় আপনার কথাবার্তা শুনলে। ঈশান ফিচে আসলো, বাঁ হাতে তিতিরের গাল দুটো চেপে ধরে। বৃত্তাকার আকার ধারণ করলো গোলাপি ওষ্ঠজোড়া, সেটা ঈশানকে খুব করে টানলো। আপাতত সে অবতার লাগাম টেনে বলল, অধৈর্যরা দুটো জায়গায় সদ্য কেটে যাওয়ার চিহ্ন। একটু আগে তার করা ক্ষত দুটো। ক্ষততে ব্যথা দিতে বিবেকে সায় দিল না। ঠোঁট জোড়া থেকে দৃষ্টি তুলল পুরো মুখে, আজকে বলল, কি আশ্চর্য, মরবো কেন? আমাকে কি পাগলা কুত্তে কামড়েছে? এখনো ভাত চিনিটি খোয়ালাম না, উপোস ভাঙলাম না, বউকে ধরলাম না, খেলাম না, আগেই উপরে চলে যাব? খোদা পাপ দেবে না? কি যে বলিস, হ্যাঁ? তিতিরের শরীর থরথরিয়ে কেঁপে উঠল ঈশানের অশ্লীল কথায়। চোখ খিচে বন্ধ করে বলল, বাজে না বকে সরতে দিন আমাকে। কথায় কথায় কোলে তুলে নেন কেন, অসহ্য। ঈশান অশ্লীল ভঙ্গিতে হাসল, হাতের চাপ প্রয়োগ করলো। পায়ের আঙুল ভাঁজ হয়ে গেল তিতিরের। হাত দুটো মুঠো শক্ত হলো। ঈশান এগিয়ে নিল তিতিরের কানের কাছে, এক হাত কানের উপর ছোঁয়ায় থেকে ভেজা চুলগুলো আলতো হাতে সরিয়ে ফেলল। শক্ত ঠান্ডা আঙুলের নগ্ন স্পর্শ করতে অজান্তে মাথা বেঁকে উঠল। চোখ তো বন্ধই, শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। ঈশান ফিসফিস করে বলল, তোর কষ্ট কমের জন্য কোলে তুলি আর আমাকে দোষ দিস? বাহ, চমৎকার। তবে তুই চাইলে উল্টোটাও ট্রাই করতে পারিস। তুই নিচে, আমি উপরে। আপনি আপনি দুটো পায়ে ধরে থামুন, আর টর্চার করবেন না আমাকে। ঈশান মনে মনে হাসে, স্বাভাবিকগুলো বলে, ঠান্ডা লাগছে না? বাড়ি চলুন, বাড়ি যাব। বাড়ি ছেড়ে এসেছিলি কেন? ওটা আমার বাড়ি নয়, তাই বোঝা আমিও বাড়ির। রাগের মাথায় বলা কথা ধরতে আছে? আমি বদমেজাজি, জানিস না? রাগ মাতাল দুটো অবস্থায় মানুষ সত্যি কথা বলে। আপনিও বলেছেন। ঈশান ঘোর লাগা চোখে তাকায় তিতিরের কুঁচকে রাখা মুখের দিকে, চোখ বন্ধ করছে পাপড়ি, ওষ্ঠজোড়া কামড়ে ধরে রেখেছে। বাঁ হাতের সামনে চুল দেখে ঠেলে পিছনে সরিয়ে দেওয়া তারই হাতে। সাদা ফিনফিনে ভেজা জর্জের ওড়নাটা গায়ে ছড়িয়ে থাকলেও খুব একটা সুবিধা করতে পারছে না। কালো কাপড়ের অবয়বটা স্পষ্ট ফুটে উঠছে। নরম গলায় বলল, ওই দুটো সময়ও ক্ষেত্রে বিশেষ সত্যি বলে, ক্ষেত্র বিশেষে মিথ্যা। তিতির জবাব দেয় না, তাকায়ও না ঈশানের দিকে। ঈশান খসখসে হাত তার পেট খামচে ধরছে, সেই স্পর্শে শ্বাস নেওয়াও কষ্টকর হচ্ছে তার। তিতির, বাড়ি যাব। আমি যদি এখন বলি মন থেকে, তখন তোকে কথাগুলো বলিনি, বিশ্বাস করবি কি আমাকে? তিতিরের ধীরে ধীরে চোখ জোড়া খুলল, কাপা দৃষ্টি ফেললো ঈশানের মুখের দিকে। কেমন একটা দৃষ্টিতে তাকানো তার দিকে, ধীর করে বলল, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রাগের মাথায় একটা মেখে আঘাত করা, বা তিক্ত কথা বা তীরে ক্ষতবিক্ষত করা কোন পুরুষত্বের? দেওয়ান সাহেব, আই এম সরি। নিজের কানকে বিশ্বাস করতে উঠতে পারল না তিতির। ঈশান আশ্বাস দেওয়ান ঈশান আশ্বাস দেওয়ান বলল, সরি। তাও আবার তাকে ভুল শুনল হয়তো। আশ্চর্য গলায় জিজ্ঞেস করলো, কি সরি তখনকার জন্য? শরীর শিথিল হলো তিতিরের। না, ভুল শোনেনি সে। ঈশান একই শব্দ পুনরায় বলল, তার মানে আপনি সরি বলতে জানেন? জানতাম না, আজ জানলাম। মানে? ঈশানের ঠান্ডা হাতের স্পর্শ করলো তিতিরের উষ্ণ রক্তিম গাল। নরম গলায় বলল, আজকে প্রথম বললাম, এই আজই টের পেলাম আমিও সরি বলতে জানি। তিতিরের বড় বড় চোখে তাকিয়ে
এমন অবিশ্বাস্য মুহূর্ত কল্পনা তো আনেনি সে আজকাল। সরে যেতে মোচড়ামুচড়ি করলো আবার। রাত 1:45 বাজে। বাড়ির সকলে জেগে আছে হয়তো। দ্রুত বাড়ি চলুন। ঈশান সরতে দিল না তিতিরকে। হাতের সাহায্যে মুখটা ঘুরল অন্যদিকে। আই হ্যাভ টু টেল সামথিং। ঈশানে এমন কণ্ঠে কুণ্ঠিত হলো মেয়েটা আমতা আমতা করে উঠল, বাড়ি গিয়ে শুনি চলুন। এখনই। তিতির বিরক্ত হলো। এই ভেজা শরীরে আর কতক্ষণ থাকা যায়? জলজলে জ্বর চলে এসেছে। ঈশানের শরীরে উষ্ণতা টের পাচ্ছে। মনে হয় কোনো। তিতির অনীহা গলা জবাব দেয়, জলদি বলুন। তোর আমার উপর এত বিদ্বেষ কেন? সময় অসময় ছুঁই বলে? এ আবার কী প্রশ্ন? এই সময়টা প্রশ্ন করার কেন? জানেন কেন বিদ্বেষ? তাছাড়া সব কথায় বিদ্বেষ ছিল না, যা ছিল সব ঈশানেরই প্রথম। সে তো শুধু এখন তৈরি করেছে নিজের আত্মসম্মান থেকে। গম্ভীর গলা বলে, ধরে নিন তাই। তাহলে ভাব তো একবার, আমি তোর হাজবেন্ড। ধর্ম বলিস অথবা দেশের আইন, সব ক্ষেত্রে তোর উপর পূর্ণ অধিকার ফলানোর অধিকার কিন্তু আমার আছে। তারপরেও আমাদের মধ্যে থাকা দূরত্বের কারণে, দেওয়ালের কারণে আমার ছোঁয়া তোর ভালো লাগে না, ঠিক? তিতির জবাব দেয় না। ঈশান একই গলা বলে, আচ্ছা, আমি যদি অন্য সব পুরুষদের মতো তোর অনুমতি তোয়াক্কা না করে তোকে আমার করে নিই, তোর কি মনে হয় আটকানোর সাধ্য বা শক্তি কোনোটাই তোর আছে? নেই। কিন্তু যতবার মাঝপথে থেমেছি, তোর কি মনে হয় না হয় আমি চেয়েছি বলে তুই বাঁচতে পেরেছিস নিজেকে ঘুরে ফিরে? সেই আমাকে দুর্বল বলে নিজের পৌরুষত্ব দেখানোর চিন্তায় মরিয়াই সেই আমাকে দুর্বল বলে নিজের পৌরুষত্ব দেখানোর চিন্তায় মরি আপনি। ঈশানের রাগ হয়, তবে সামলে নেয় ভারী গলায় বলে, যেটুকু জিজ্ঞাসা করছি সেটুকুর জবাব দেয় আপাতত। তিতির দীর্ঘশ্বাস ফেলে। মুখ কঠিন হয়েছে এখন। না নেই। ধর, তোর সাথে আমি জোর জবরদস্তি করে তোর সবটুকু নিয়ে নিলাম। তোর আমার প্রতি ঘৃণা হবে কিন্তু, ঠিক? ঈশান মুখ ছটাক হাসির রেখা দেখা গেল। সাথে সাথে বলে উঠল, আমি কিন্তু তোর হাজবেন্ড। তিতির ব্যঙ্গ চোখে তাকালো, ব্যঙ্গ করে বলল, তো কোনো নারী মন থেকে ভালোবেসে দেওয়া অনুমতি ছাড়া পুরুষের স্পর্শ বিষ হয়। হিসাব মেলাতো। আমি তোর বৈধ পুরুষ, তারপরে এটা বলছিস পরপুরুষ এটা করলে তখন? আঁতকে উঠে তিতির। সাথে বজ্র কঠিন হলো মুখ। পাপ, ধ্বংস। ঈশান এবার দৃশ্যমান হাসল, জিজ্ঞাসা গলা বলল, সব নারীরা কি একই ধারণা? মানে? ওই যে কোনো এক অদৃশ্য কারণে স্বামী হয়ে তোর উপর অধিকার দিচ্ছিস না আমাকে বিয়ের রাতে বলা কিছু কথার জন্য। পরে হাজারবার বললাম সেসব মিথ্যে। তোকে যতটা গভীরভাবে ছুঁয়েছি তার এক অংশ আমি কোনো পরনারীকে ছুঁইনি, বিয়ের আগে অথবা পরে। অথচ নারীরা পরপুরুষকে অনায়াসে সে অধিকার দিয়ে দেয় কী কারণে? এটার জবাব দিতে পারবি তুই? যেহেতু তুই একজন নারী। ঈশানের বলা কথাগুলো তিতিরের বুকের বাঁ পাশটা কেমন খচখচ করে ওঠে। চোখের পানি চলে সে অজান্তে। আজ কেমন অন্য ঈশানকে দেখছে। ধীর গলায় বলল, ভালোবাসা অন্ধ তারা। তার মানে যারা সেসবে বাধা দেয় তারা ভালোবাসে না? তিতির সচকিত হয়ে ঈশানের কথার প্যাচে স্বাভাবিক গলা বলে, আমার কথা ধরতে পারেননি আপনি। ভালোবাসা আর ভালোবাসায় অন্ধ দুটো কিন্তু আলাদা। যারা ভালোবাসে তারা সামনের মানুষের সাথে নিজেকেও ভালোবাসতে জানে। আত্মসম্মান বোধ মূলত নিজেকে ভালোবাসা। আর যারা অন্ধ, সে ভালোবাসা সে হিসেবে আপনি জিজ্ঞাসা করলেন। আমি তাহলে সে হিসাবে উত্তর দিচ্ছি, তাই তো? বিয়ের আগে নিজেকে বিলিয়ে দেওয়াটা অসুস্থ প্রেম। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে শুধুমাত্র মানুষটাকে নিজের কাছে ধরে রাখে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ বিলিয়ে দেওয়া। এটা থেকে পাপ, অন্যায় আর দ্বিতীয়ত হয় না। বিয়ের পর আমার মতে একই যুক্তি প্রযোজ্য। স্বামী অন্য নারীতে মজে থাকলে শুধু দিন শেষে শরীরের চাহিদা মেটাতে কাছে আসলে আমার মতে সেটা পাপ, অন্যায়। তবুও কিন্তু অহরহ হচ্ছে এসব হচ্ছে। কিছু নারী ইচ্ছে করে বিকিয়ে দিচ্ছে নিজেকে, আর কেউ ভালোবাসা নামক জালের ফাঁদে পড়ে অজান্তে শেষ হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষ যাকে ভরসা করে বিয়ের আগে, তার কাছে অসম্মানিত হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল ঈশান। আর কিছু বলতে কেউ বলতে হচ্ছে না কেন জানি এই মতে। মৃদু গলা বলল, আমি তোকে ডিভোর্স দেবো না তিতির।
সম্ভব না সেটা। তোকে আমার সাথে থাকতে হবে, জোর জবরদস্তি নয়। আমার ধারণা তুইও চাস। আপনি চান? চাই। হঠাৎ? হঠাৎ নয়। চাই বলে বিয়েটা হয়েছিল, করেছিলাম আমি। ভালোবেস তো বাসেন না? বাঁচতে বাধ্য করবি? ভালোবাসা জোর করে হয়? তোর কিভাবে হয়েছে? তিতির খানিকটা অপ্রস্তুত হয়ে খানিকটা শ্বাস আটকে আসে, মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, কে বলল আমার হয়েছে? ঈশান হাসে, কোনো সংকেত ছাড়াই। ভেজা চুমু আঁকে তিতিরের ঘাড়ের বাঁ পাশটায়, ঝাঁকি দিয়ে ওঠে তিতির, খামচে ধরে ঈশানের পা। ঈশান ফিসফিস করে বলল, হয়নি? ভালোবাসিস না আমাকে? এর আগে 2বার বলেছিলি কিন্তু। তিতির হা করে শ্বাস নেয়, বুকে ওঠানামা দ্রুত হয়েছে। তো? তো আর কি? তোর কিভাবে আমার মতো একটা কাঠখোট্টা পুরুষের প্রতি ভালোবাসা? তোর যদি হতে পারে তাহলে আমারও তোর প্রেমে পড়া সম্ভব নয়, কিন্তু চাইলে ফেলতে পারিস। ছল করা আমার রাখতে নেই। নিজ থেকে না চাইলেও জোর আমার দ্বারা হবে না। ছল করতে হবে না। আই থিঙ্ক ইউ নিড সাম টাইম, রাইট? হয়তো তুই আমার উপর এখনও রেগে আছিস? যা করছেন এক মুহূর্তে ভোলা যাওয়া সম্ভব? আই হ্যাভ মাই রিজন। সেটা জানলে আমি কি মাইকিং করে জানিয়ে দিতাম সকলকে? দিতিস না তাহলে? বাচ্চা তুই, বড্ড আবেগী। আমার সাথে আবেগে যায় না। আমি তো দুনিয়ার মানুষ নই তিতির, আমাকে আবেগে আঁকড়ে থাকলে চলবে না। তিতি ছলছল চোখে ঈশানের দিকে তাকায়। কী কারণে? আমি জানতে চাই। কেন হুট করে আলাদা হলো আমাদের জবাব দিন। ঈশান ঠান্ডা হাতের স্পর্শ তীব্র হয় তিতিরের গালে। তিতির নিজের হাত ছোঁয় ঈশানের হাত, সে হাতে। আবেগে ঘাড় বাঁকিয়ে চোখ বুজে, চোখের কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ঈশানের হাতে। শোনার সময় এখনও তো ওর। আমি নিজেই জড়িয়ে আসি সে মরিচিকায়, তোকে আবার জড়াতে চাই না। মিথ্যে, আপনার সব মিথ্যে। ভালোবাসার না আমাকে। কপালে কপাল ঠেকে ঈশান, চোখ বুজে আসে দুজনে, একে অপরের গরম নিঃশ্বাস আসছে পড়ছে, শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে দুজনে। বাসি না তো বাসবো। মিথ্যে, ছাড়ুন আমাকে। যেদিন সত্যি হবে সেদিন। আমি ভালোবাসি না আর, ভালো আপনাকে ঘৃণা করি। থাকতে চাই না আমি আপনার সাথে। এত এত অপমান অসম্মান আমি চাই না আর আপনাকে। আমার চাই সারা জীবন এভাবে বসে বসে অপমান করার জন্য না, আদর দেওয়ার জন্য। তিতির আচমকা খেয়াল হলো তার জামার পিছনের চেন খুলে ফেলা হয়েছে। চকিত চোখ খুলে বাধা দেওয়ার আগে দুপাশ থেকে বেশ খানিকটা নামিয়ে আনা হয়েছে। গলার ওড়নাটা কোলের উপর লুটোপুটি খাচ্ছে। তিতির হাত ঈশানের শার্টের কলার খামচে ধরে। আপনি মাত্র বললেন আমি না ছোঁয়া অবধি আমাকে ছোবেন না। ছোবো না তো? তাহলে এসব একটু চুপ কর। তিতির চুপ করে না। কিছু বলার আগে ঈশানের ঠোঁটের ছোঁয়ায় মেয়েটার কণ্ঠ দিশে ভিজে যাচ্ছে কণ্ঠদের। ঈশানের চুমুতে স্থির রইল না। তীব্র কামড়ে জর্জরিত হলো পুরো কণ্ঠধর। তিতির বাধা দিতে চেয়েও পারছে না ঈশানে। ব্যথায় আবেগে জড়িয়ে আছে নোনাজল। মুখ তুলল ঈশান, ঠোঁট ছোঁয়ালো তিতিরের গায়ে, অবলীলায় শুষে নিল দুগালে গড়িয়ে পড়া নোনাজল। হাসকিশোর বলল, আজকের পর তুই না চাইলে তোর হাতেও স্পর্শ করব না তিতির। যেদিন তোর মনে হবে আমি তোকে ভালোবাসি, তুই স্বইচ্ছায় মন থেকে আমার হতে চাইবি। আমার গভীর স্পর্শ চাইবি। নিজেকে আমার মাঝে বিলিয়ে করতে চাইবি, সেদিন তোকে আমি স্পর্শ করব। কথা বলতে পারছে না তিতির, জ্বলে যাচ্ছে শরীর। বুকের ওঠানামা দৃশ্যমান ভাবে চোখে লাগছে ঈশানের। চোখ বুজে নিজেকে ধাতস্থ করলো। দুটো হাতে জামা চেন লাগিয়ে ওড়না দিল গায়ে। দু হাতে ছোঁয়ালো মেয়েটার দুগালে, আঙুলে স্লাইড করলো অধরষ্ট নরম গলা বলে, যেদিন মনে হবে তুই রেডি আমি রেডি। সব ভুল বোঝাবুঝির জটিলতার অবসান ঘটে আমাদের মন এক হবে, সেদিন কাছে আসবো আমি। তোর বিশ্বাস ভরসা অনুমতি ছাড়া কিচ্ছু হবে না আমাদের মাঝে। তিতির ততক্ষণে নিভু নিভু চোখ মেলে তাকিয়েছে। খুব করে বিশ্বাস করতে মন চাচ্ছে ঈশানকে। তার অবচেতন মনের মধ্যে ভরসা বিশ্বাস সব করে বসে আছে ঈশানকে। সময় দেওয়া উচিত কি আপনাকে? সময় নেওয়া উচিত? কেন? তোর অতীত ভুলতে হবে। যে অতীতে অন্য পুরুষের অস্তিত্ব ছিল সে অতীত মুছে ফেলতে হবে। আমি পুরুষ মানুষ,
বারবার খেই হারিয়ে চলে আসি তোর কাছে। তোর এই ধারণা আমি এইরকম সব নারীকে এই ধারণা তোর? তিতির মাথা ঝুঁকায়। সেই ধারণা মিথ্যে, ভুল প্রমাণে সময় চাই। তোরও আমারও। আমার জিনিস অন্যের নজরে আমি সহ্য করতে পারি না আজীবন। অথচ তোর দিকে সবার নজর কেন? সে সুযোগ তুই দিস বলে পায় তারা। অবাক হয় তিতির। সে দেয়? কাকে দিল? রাহাত ভাইয়ের চ্যাপ্টার আগের? তখন তার জীবনে ঈশানের অস্তিত্ব ছিল না। সে মুহূর্তে ঈশানের নামে কবুল পড়ছে দুনিয়ার সব পুরুষ হারাম হয়েছে তার জন্য। মন থেকে মানে না সেটা। আমি দেই, হয়তো বুঝতে পারছিস না, কিন্তু দিস। আমি সেটা মানতে পারবো না। সুতরাং স্থির কর নিজেকে। মুক্তি তুই পাবি না, মৃত্যুদণ্ড তোর না। এ জন্মে, সে জন্মে, কোনো জন্মে আমি আমার জিনিস অন্য কারো জন্য ছাড়বো না। এটা ভালোবাসা নয়, জেদ একরোখা হলেও তাই। তবুও ঈশান তিতিরের কোমর চেপে ধরে বসায় পাশের সিটে। তিতির কিছু বলার আগে চুপ করে দেয়। আর কিছু বলিস না, আমি পারছি না আর। আই হোপ বুঝতে পারছিস। এই কণ্ঠ তোর বোঝার সাধ্যের বাইরে। বোঝাতে গেলে দুশ্চরিত্রে খেতাব দিবি। ম্যাটেরিয়াল কি যেন বলেছি? ব্যঙ্গ করে হাসার ঈশান জোরে জোরে শ্বাস নেয়। তিতির ছলছল চোখে তাকায়। সব ঠিক হয়ে কিচ্ছু ঠিক হলো না। গভীর মরীচিকায় ডুবে দুজনে। তবে এটা সত্যি, তাদের সত্যি সময়ের প্রয়োজন, অনেককে প্রয়োজন। ভালোবাসা আদতে কি? আমরা কতটুকু জানি এ সম্পর্কে? কখনো কখনো মনে হয় না, যে ভালোবাসা বলতে আসলে কিছু হয় না মনে হয়। আবার কখনো কখনো এটা মনে হয় দুনিয়ার মানুষ বেঁচে আছে মূলত ভালোবাসার উপর ভর করে। বৃষ্টি থামার নামগন্ধ নেই। ঘড়িতে সময় রাত্রি 2:15। দেওয়ানবাড়ির এখনো গিন্নিরা ঘুম থেকে ওঠেনি। 3টা থেকে উঠে নিচে আসবেন তারা। ঘন ঘন বিদ্যুৎ চমকানোর শব্দে ঘুম ভাঙল নিশির। রাতে শুয়েছে এত রাতে, এখন ঘুম ভাঙার মানে হয় কেন? ইলেকট্রিসিটি নেই, বাড়ির জেনারেটর বন্ধ। হাত বাড়িয়ে বিছানার পাশে লাইটের সুইচ অন করলো, জ্বলল না। গোটা ঘরময় অন্ধকার। ফোন হাতে ফ্ল্যাশ জ্বালাতে গিয়ে আরেক বিপত্তি। ফোনে চার্জ নেই, মহা সমস্যা। যে কোনো মুহূর্তে বন্ধ হবে ফোন কান্না। তার উপর পাওয়ার ব্যাংকটাও নিয়ে গেছে নুরি কাল রাতে, ফেরত আনা হয়নি। তবে এখন না আনলেই নয়। ফোন 3% চার্জ। ধীরে ধীরে ওই ফোনটাকে মৃদু আলোয় 1 পা 2 পা করে নিশি এসে নক করলো নুরির রুমে। আচমকা খুলে গেল দরজা। অবাক হলো সে। নুরি গত 1 বছর যাবৎ দরজা লক করেছে, আজ করেনি কেন? বাইরে থেকে ডাকাডাকিতে আর কারো ঘুম ভেঙে যেতে পারে বিধায় না ডেকে ঘরে ঢুকলো সে। নুরি বিছানায় নেই। টেবিলের উপর নিভু নিভু জ্বলছে টেবিল ল্যাম্পখানা। ওটার আয়ু শেষের দিকে আর কি। সারা রাত জ্বলছিল নাকি? নুরি আলোয় ঘুমাতে পারে না, তাই ওটা সারা রাত ধরে জ্বলার প্রশ্নই আসে না। যদি না মেয়েটা সারা রাত জেগে না থেকে। পাওয়ার ব্যাংকটা রাখা ল্যাম্পটার পাশে। ওটা হাতে নিয়ে ফোন লাগিয়ে ফ্ল্যাশ অন করতে সোজা দৃষ্টি গিয়ে ঠেকল বাথরুমে। বাথরুমের দরজা বন্ধ বাইরে থেকে। চট করে বারান্দার দরজা তাকাতেই একই ঘটনা। নুরি ঘরে কোথাও নেই। তবে অস্বাভাবিকের আগে কিছু মাথায় এলো না। নিচে যেতে পারে পানি আনতে, বা কোনো দরকারে খিদে পেতে পারে। নাকি তিতিরের রুমে শুয়েছে। দ্রুত গতিতে তিতিরের ঘরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতে আবার চমকালো। তিতিরও ঘরে নেই। ছাদে যেতে পারে দুজনে কোনোভাবে। বারান্দায় থাই গ্লাসের দিকে দৃষ্টি গেল। বাইরে বৃষ্টির পরিমাণ এত বেশি যে কোনো কেন ছাদে যাওয়া সম্ভব নয়। মনটা অস্থির লাগলো। কিছু না ভেবে ছুটল নিচতলায়। রাত বেরোতে অনেক সময় স্ন্যাক্সের ক্রেভিং হয় তাদের। তার জন্য কি না? আশ্চর্য হলো নিশি। কোথাও কেউ নেই। কাউকে ডাকবে। দুজনে একজনের ফোন রিসিভ হলো না। কান্না পেল নিশির। নয়ন বা ঈশান ভাইকে ডাকা দরকার। হন্তদন্ত মেয়েটা আবার সিঁড়ি ভেঙে উঠে এলো ভাইদের ঘরে। এ কী কাণ্ড! এবারে কেউ বাড়িতে নেই। তা কী করে হয়? নিচতলায় বাবা চাচাদের রুম থেকে দিব্যি ভেসে আসছে নাক ডাকার শব্দ। শুধুমাত্র উপরে কেউ নেই। ঈশানকে নাকি নয়নকে? কাকে কল করবে ভেবে পেল না নিশি শুরুতে। নয়নকে করল, তবে হতাশ হলো এবারও। নয়নের ফোন বন্ধ। কাপা হাতে ঈশানকে কল করতে 4বার রিসিভ হলো। ঈশান তিতির গাড়ির চাকা আটকে গেছে কাদায়। কোনো রকম সেটাকে তোলা যাচ্ছে না।
কাদায় পানিতে মেখে একাকার অবস্থার ঈশানের। তিতির বেশ কয়েকবার নামতে চাইল গাড়ি থেকে, কোনোভাবে যদি সাহায্য করতে পারে। ঈশানের কড়া ধমকে পারল না। এরই মধ্যে গাড়ির ভিতরে বাজছে ঈশানের ফোন। সে বেচারা নেমেছে একটু আগে। সম্ভবত এক পাশ থেকে ইট পাথর এনে উঁচু করে চেষ্টা করছে গর্তটা। সিটে রাখা ফোনে উকিয়ে দিল সে। নিশি সর্বনাশ করেছে। কেন কল করছে এ সময়? নিশি আপুটা টের পেয়ে গেছে যে তারা নেই। কি করবে এখন? ধরবে? উকিঝুঁকি দিয়ে খুঁজতে চেষ্টা করলো ঈশানকে। অন্ধকারে কিচ্ছু দেখা গেল না। সামনে নেই, গাড়ির পিছনের দিকটাই বোধহয়। অনুমতি ছাড়া ধরলে আবার রাগারাগি করবে কি জানে, কে জানে। তবে কল বন্ধ হচ্ছে না। তৃতীয়বারের মতো কেটে গিয়ে সঙ্গে সঙ্গে চতুর্থবারের মতো বেজে উঠল সে বস্তুখানা। তিতির খানিকটা ইতস্তত করলো, ধরল ফোনটা। ফোন রিসিভ হওয়ার সাথে জানে পানি এলো নিশির। উত্তেজিত গলা বলে, ভাইয়া আমি তিতির বড়পু। তুই কোথায়? হ্যাঁ, রুমে নেই? কী বলবে তিতির? রাগ করে এত রাতে চলে এসেছিল, শুনলে থাপ্পড়ে কান লাল করে দেবে। মিথ্যে সে বলতে পারে না, তবু বলল, তোমার ভাই নিয়ে বেরিয়েছে এই বৃষ্টির মধ্যে, ওই আর কি। খানিক হাঁপছালো নিশি। ঈশানের সাথে থাকলে আর কিসের চিন্তা? নয়ন ভাইয়ের নুরি তোদের সাথে তো? নয়ন ভাইয়ের কথা শুনে কিছু মনে না হলো না। নুরির কথা কানে আসতে চমকালো তিতির। ব্যস্ত গলায় বলল, নয়ন ভাই ছিল আমাদের সাথে, তার গাড়ি আলাদা, কিন্তু ছোট অপু তো নেই আমাদের সাথে। মাথায় বাজ পড়ল নিশের। করিডোরে ভূতের মতো দাঁড়িয়ে আছে সে, কারো দেখা নেই। নুরি কোথায় গেল? বলিস কি? নেই মানে? ও তো গোটা বাড়িতে নেই। বড় বড় হয়ে গেলে তিতিরের চোখ। গোটা বাড়িতে নেই মানে কি? ভালো করে খোঁজ সব জায়গায়। সর্বনাশ, আমাদের সাথে তো নেই। ভাইয়া কোথায়? আমাদের গাড়ি খাদে আটকেছে, বাড়ি থেকে একটু দূরে। তোমার রুমে বারান্দায় এলে দেখতে পাবে আমাদের গাড়িটা। নিশি ফোনটা কানে দৌড়ে গেল নিজের মধ্যে। বেশ দূরে দেখা যাচ্ছে একটা গাড়ি। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে পিছনের চাকা আটকেছে খাদে। সেখানে একজন মানুষ, সম্ভবত ঈশান। তবে সঙ্গে সঙ্গে চোখ আটকালো অন্য জায়গায়। তাদের বাড়ির বড় লন পার হলে রাস্তা, বাড়ির সামনে দাঁড় করানো আর একটা গাড়ি। এটা আলো নেভানো। তবে সেখান থেকে আঁকাবাঁকা কয়েকটা পরে রাস্তায় ঈশানের গাড়ি। মৃদু আলো এখানে দৃশ্যমান করছে গাড়ির জ্বলজ্বলে অংশটা। মাথায় আসলো অন্য কথা। নুরি প্রেম করত, বেশ আন্দাজ করেছিল সে। মেয়েটা কি ওখানে? সেও নিজেও মাঝরাতে রাত বিরেতে দেখা করতে নামে নিয়াজের সাথে। অবশ্য নুরি পাহারা দেয়। নুরিও কি তেমন? মাথা কাজ করলো না। দিদি জলদি বাইরে আয়। নুরি কোথায় গেছে দেখছি আমি, আসছি আমরা। নিশি ফোন রাখলো, চোখ ছলছল করছে। এত রাতে নুরি বাইরে বের হতে পারে, সে সাহস করতে পারবে, এ বিশ্বাস হতে চায় না। তবে যদি বের হয়, তাহলে বাড়ির কেউ জানলে খুন করে ফেলবে মেয়েটাকে। কী করবে? এগিয়ে যাবে? পেটের উপর রিয়াজের অবাধ্য হাতের স্পর্শ পেয়ে শরীর হিম হলো নুরির। ছটফট করলো সরে যেতে। প্রেমিকের স্পর্শে প্রেমিকাদের এহেন অনুভূতি আদতে হয় কিনা জানা নেই নুরির। কারণ তার এমন কেন হয়, আসলে হওয়া উচিত কিনা অবধি বুঝে আসেনি তার। অনুভূতিটা অসহ্যকর, ভয়ার্থ, অনিরাপদ। মোটেও আনন্দ অনুভূতি দেয় না। বরং ছোটবেলায় শেখানো ব্যাড টাচ আর গুড টাচ ফিল করতে পারে সে। ইয়াজকে ভালোবাসে। কালভদ্র অদূরে স্পর্শ অস্বাভাবিক হওয়ার কথা, কিন্তু ইয়াজের এই স্পর্শগুলো অন্যরকম বিষাক্ত লাগে। ইয়াজ, যেতে দাও। পাগল হয়ে গেলে? ইয়াজের উত্তেজিত শ্বাস প্রশ্বাস ছাড়া আর কিছুই কানে এলো না নুরি। এই অবস্থায় সাক্ষী সে আরও একবার হয়েছিল। সে সেদিন কোনো মতে বাঁচিয়েছিল নিজেকে, কিন্তু সেদিন না হয় ইয়াজ মাতাল ছিল। আজ তো নেই, আজ স্বাভাবিক অবস্থায় আছে। ভাবার মধ্যে আচমকা সরে গেল বুকের ওড়নাটা, টান পড়ল পিঠের চেন। আর্তনাদ করে উঠল নুরি, চূড়ান্ত মোচড়ামুচড়ি করল নিজে সরিয়ে নিতে। তবে পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না সে। গায়ের জামা নেমে গেল বেশ খানিকটা। ধস্তাধস্তি হচ্ছে এক প্রকার। ইয়াজের স্পর্শে বিন্দুমাত্র কোনো স্বাভাবিক প্রেমিকের ছোঁয়া নেই। নুরি কেঁদে ফেলল হতভম্বতা কাটিয়ে। প্লিজ ইয়াস, ভালোবাসি আমি তোমাকে। এভাবে কলঙ্কিত করতে পারো না তুমি আমাকে, দোহাই লাগে। আমাদের ভালোবাসার কসম, আমাকে ছাড়ো। ইয়াজের মুখে এবারও শব্দ পাওয়া গেল না। নুরির ঘুরে মুখোমুখি অবধি হতে পারছে না ইয়াজের। পেট ছেড়ে হাত উঠিয়ে এসেছে বক্ষজলে। চিৎকার করল উঠে
প্রেমিক নামক হিংস্র একটা কাপুরুষের থেকে নিজেকে বাঁচাতে পারল না। হিংস্র থেকে হিংস্রতর হলো ইয়াজের স্পর্শ নোংরামি স্পর্শ। নুরির এমন অসহায় জীবনে কখনো বোধ করেনি। এ ছোঁয়ায় এক বিন্দু ভালোবাসা আদর থাকলেও বোধহয় পাপ জেনে সেই খেই হারাতো। কিন্তু সেসব কিচ্ছু না, চিরাচরিত নারী অসম্মান করা। বুঝতে বাকি রইল না নুরির, আজ বোধহয় সব শেষ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। একে একে ভেসে উঠল হাস্যোজ্জ্বল পরিবারের প্রত্যেকটা মানুষের মুখের কায়া। ভাইদের নিষেধ, আদর, মা চাচির যত্ন ভালোবাসা, বাবা চাচাদের সেই দুনদুনিয়ে ভুলানো মা ডাকটা। আচমকা উন্মাদনায় থেমে গেল ইয়াজে, ছিটকে এলো নুরির থেকে। নুরি তখনও পাগলের মতো চিৎকার করেই যাচ্ছে ছাড়া পেতে। হঠাৎ একাই ইয়াজকে থামতে দেখে কোনো মতে সুতির ওড়নাটা জড়িয়ে সিটে বসল। ইয়াজের ক্ষুধার্ত চোখে এখন ক্রোধ। তার কারণ বুঝতে দৃষ্টি অনুসরণ করল নুরি। তাদের বাড়ির ছোট গেটটার কাছে ছাতা মাথায় এসে দাঁড়িয়েছে নিশি। চিৎকার করে নিজের শেষ সম্বলটুকু বাঁচিয়ে নেওয়ার জন্য বোনকে ডাকতে চাইল নুরি। মুখ চেপে ধরল ইয়াস। আই এম সরি জান, সরি, ভুল হয়ে গেছে, নিজের মধ্যে ছিলাম না। ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল ইয়াজের হাত থেকে। দুহাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করলো। যেখানে যেখানে লোকটা ছুঁয়েছে অসহ্য যন্ত্রণা করছে। নুরি ফুঁপিয়ে যাচ্ছে। কোনো মতে বলল, দরজাটা খোলো ইয়াস, আমি বাড়ি যাব। ইয়াস তখন ব্যতিব্যস্ত নুরিকে বোঝানোর চেষ্টায়। কোনো কিছু শোনার মানসিক অবস্থা এই মুহূর্তে নুরি নেই। কাপা হাতে কোনো মতে জামার টেনটা তুলল। হাত দুটো বেকায়দায় চেপে ধরেছিল, ব্যথায় অবশ। সামনে নরপিশাচের সাথে শক্তিতে বা বুদ্ধিতে পারবে না সে। এখন শান্ত মস্তিষ্কে এখান থেকে বের হতে হবে। কান্নায় কোনো মতে গিলে নিল নিজেকে। ওড়নার চোখ দুটো মুছে নিল। ইটস ওকে জান, আমি কিছু মনে করিনি। ইয়াস বিশ্বাস করলো কি না বোঝা গেল না। তাকালো বাইরে। নিশি ভয়ার্ত দৃষ্টি গেটের রডের ফাঁকে এদিকে তাকিয়ে এখানে নুরি আদতে আছে কিনা বোঝার চেষ্টা করলো। ইয়াস লক খুলে দিল। নুরি নেমে এলো। মনে হলো নরক থেকে মুক্তি মিলল। দৌড়াবে নাকি স্বাভাবিকভাবে যাবে। ইয়াসের ব্যবহার কোনো সাধারণ মানুষের মতো লাগলো না তার। তবে নামমাত্র আর দেরি করল না সেখানে। আর না তো ইয়াজের সাথে আর কোনো ফর্মালিটি নাটক করলো। দৌড়ের মতো করে এগোলো বাড়ির দিকে। নিশি যেন ধরে প্রাণ ফিরে পেল। রাগ করবে এই নিয়তে গেট খুলে দিকে বিধ্বস্ত নুরিকে দেখে থমকালো সে। চকিত তাকালো কারটার দিকে। ওটা ততক্ষণে পার হয়ে গেছে উল্টো দিকে। নিশি কিছু বলার আগে খেয়াল করলো এদিকে আসতে শুরু করছে ঈশানের গাড়ি। নুরি খেয়াল করেনি সেসব। সে তো এই দুনিয়াতে নেই এই মুহূর্তে। কান্নার মধ্যে কোনো মতে উচ্চারণ করলো, আপু। কথা শেষ করতে পারল না। এরই মধ্যে বিনা বাক্যে নুরির কবজি চেপে ছুটল বাড়ির দিকে। ঈশানের সামনে পড়লে সর্বনাশ। গাড়ি দ্রুত ছুটিয়ে দেওয়ান বাড়ি থেকে দূরত্ব বাড়ল। ইয়েস শব্দ করে হেসে ফেলল। বিশ্রী সে হাসি, অশ্লীল সে হাসি। গা ছমছম করে ওঠে সঙ্গে সঙ্গে। গাড়ির এসি ছেড়ে দিল ফুল। বাইরে ঝোড়ো হাওয়ার চেতে দ্বিগুণ ঝড় তার বুকে চলছে। ভুল একবারই হয়ে যান, বারবার না। তোমার ওটুকু বোনকে দেখেই তোমাকে ছেড়ে দিলাম আমি। বোকা নাকি? চাইলে তোমাদের দু বোনকে একসাথে বেডে তুলতে পারতাম আজকে। যতই বলো, তোমার থেকে কয়েক গুণ সুন্দরী তোমার বড় বোনটা। কিন্তু কি বলো তো, তোমার বিটকেল ভাইটা কিছু দূরে দাঁড়িয়েছিল। মজাটা দিল নষ্ট করে। দুজনকে নিয়ে খেলতে একটু টাইম লাগবে না আমার। আজ ছাড়া পেতে এ, আমি চেয়েছি তাই। খেতে তো চাইনি, তোমার রুহু কাঁপাতে চেয়েছি। শয়নের স্বপ্নে বাস্তবে যতক্ষণ তুমি কাঁদবে আমার ভয়ে। তাতে আমার ফায়দা কী বলো তো জান? একাই হাসলো ইয়াস। শব্দ করে থাপ্পড় মারল স্টুডেন্টকে। হাসি থেমে মুখ হলো কঠিন। মানসিক ট্রমা এটা দিতে আমি বড্ড ভালোবাসি জান। সবে তোমাকে দিলাম। তোমার গোটা পরিবার রয়েছে আপ্যায়নের তালিকায়। আর সবচেয়ে যাকে নাচাবো সে হলো তোমার বড় ভাই। আজকের পর আমার থেকে দূরে যেতে পারবে না তুমি। ভালো সেজে তোমাদের নাচিয়ে মজা নেই জান। জানবে আমি খারাপ, তারপরও ছাড়তে পারবে না আমায়। প্রতি মুহূর্তে ছটফট করবে আমার থেকে পালানো, অথচ যাওয়ার পথ থাকবে না। আমাকে ঘৃণা করবে, অথচ আমার কথায় চলবে, সবাইকে চালাবো। তবেই না মজা জান। নুরিকে নিয়ে নিশি এসেছে নুরির রুমে। শব্দহীনভাবে আটকালো দরজাটা। নুরি দাঁড়িয়ে থাকতে পারছে না। মাথার খোঁপা করা চুলগুলো এলোমেলো। ধমক দেবে আর কি বোনের এই অবস্থা থেকে? বুকের ভেতরে ঝড় উঠছে নিশির।
কোনো মতে বছালো বিছানায়। নুরি কাঁপছে এখনো, শরীর ভেজা, গায়ের ওড়না জড়ানো। সে নিজেও ভেজে গেছে। তবে সবের আগে এত রাতে বের হওয়ার কৈফিয়ত জানতে হবে। নুরির মুখ ফ্যাকাশে। একটু আগে কি ঘটেছিল? আর তখন নিশি না পৌঁছালে কি হতে পারত ভেবে বেঁচে থাকার ইচ্ছে চলে যাচ্ছে তার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিশি বসলো বোনের পাশে, কঠিন গলা বলল, প্রেমে পড়লে বুদ্ধি জ্ঞান সব খুইয়েছিস নুরি? রাত কত? কোন হুঁশে এ সময় দেওয়ানবাড়ি মেয়ে হয়ে বাইরে বেরোচ্ছিস? সাহস করলি তুই? যদি কিছু হয়ে যেত? চোখ বড় বড় হয়ে আসে নুরির। যদি কিছু হয়ে যেত যেন বাক্যটা মস্তিষ্ক জ্বালিয়ে দিল। আচমকা দূরে দাঁড়িয়ে ধরল নিশিকে, কেঁদে দিল হু হু করে। হতভম্ব হলো নিশি, তবে নিজের আগলে নিল বোনকে। ব্যস্ত গেলে বলল, বকছি তার কারণ আছে, কাঁদবে না আগেই। আপু সর্বনাশ। কান্নায় গলা জড়িয়ে এলো নিশির। নুরির। নিশি ধমকে গলায় বলল, বাড়িতে কেউ জানলে সর্বনাশ তো হতো। কাউকে ভালোবাসিস অনেক আগে আন্দাজ করছিলাম, সেটা তো দোষের নয়। আমিও বাসি তো। এত রাতে এরকম সিচুয়েশনে আবহাওয়ায় বেরিয়ে গেলি দেখা করতে? আর ইউ ইনসেন্ট? বোনের কথাগুলো কানে আসছে না নুরির। শরীর থরথর করে কাঁপছে। কিছুক্ষণ আগে ঘটতে যাওয়া সব ঘটনার কথা মনে পড়ছে। কোন ধরনের ভালোবাসার ধরন? এই ভালোবাসায় কোনো পজিটিভ কিছু পেল না কেন সে? যা দেখলো সবটাই উন্মাদনা, নোংরামি। নুরির কান্না থামার নাম নেই। গাড়িতে কী ঘটেছে তার সম্পর্কে ধারণা নেই সে। তার মনে হয়েছে এত রাতে বের হয়ে নিশি জানতে পেরেছে, তাই ভয়ে কাঁদছে মেয়েটা। শরীর ভেজা, গরমও লাগছে, জ্বর চলে আসবে আর কিছুক্ষণ এমন থাকলে। নরম গলায় বলে, ছেলেটাকে বলবো এত রাতে আর কখনো দেখা করতে না আসতে। আমি বাড়ির কাউকে বলবো না। তবে এটাই শুধুমাত্র আজই প্রথম, আজই শেষ। এরপরে আর কখনো এরকম ছেলে মানুষই দেখালে আমি বড় ভাইকে জানাতে বাধ্য হব। কিছু হয়েছে? আর না তো। কাঁদছিস কেন? ছেলেটা কিছু করেছে? সজোরে দুধকে মাথা নাড়ল নুরি। কোনো মতে বলল, বাড়ির কাউকে জানিয়ে না, আর হবে না। নিশি বোনের মুখটা তোলে, কেঁদে কেটে ফুলিয়ে ফেলেছে ভয়ে। ঘরে যা, পোশাক পাল্টা। ছেলেটাকে, হ্যাঁ, সিক্রেট রাখা হয়েছে আমার থেকে? বাহ, কাল সব কাহিনী শুনবো। কার জন্য আমার বোনের মনের ঘরে থাকে না, রাত বিরতে ছুটি বেরিয়ে যায়, জানতে তো হবে। নুরির খুব কষ্টে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। ইচ্ছে তো করছে চিৎকার করে জানিয়ে দিতে সবটা। জানাবে, কি মনে করবে নিশি? খারাপ ভাবে তাকে? কিছু মনে করিস না নুরি, এত অপরাধী মুখ করে বসে থাকার কোনো কারণ নেই। তবে অপরাধ কিন্তু হয়েছে, অন্তত আমাকে আগে জানানো উচিত ছিল। সদ্য একা একা বের হওয়া কতটা অনিরাপদ। আমি জানি তোর পছন্দ কখনো ভুল হবে না। আমার বোনকে আমি চিনি, হিরো পছন্দ করবে তারা। কিন্তু আশেপাশে পরিস্থিতি তো ভালো নয়। তোর নিয়াজ ভাইয়ের সাথে কি আমি রাত বিরতে দেখা করতে পারতাম না? কতদিন তোকে পাহারা রেখে ওই পেছনের গেটে দেখা করতে গেছি, সেটা তখন আলাদা বিষয় ছিল। এখন ওগুলো সম্ভব নয়। এলাকার পরিস্থিতি অন্তত খারাপ। বাড়ির কেউ জানলে কেলেঙ্কারি ঘটে যাবে। আশা রাখবো এ ভুল আর কখনো হবে না, কেমন? মাথা নাড়ে নুরি। বোনের এত এত বিশ্বাস এ জল ঢালতে পারল না, আটকে দিল তাকে কিছু একটা। ধীর গলায় কান্না আটকে বলল, আর হবে না এমন আপু। ঘরে গিয়ে মাথায় পানি দে। বৃষ্টির পানি মাথায় পড়লে ঠান্ডা জ্বর কোনটাই ছাড়বে না। আজ বাদে কাল ঈদ, এখন বিছানায় পড়ে থাকলে চলবে? ধীরে সুস্থে কাঁপা কাঁপা পায়ে নিজের ঘরে এলো নুরি। দরজা ছিটকিনি আঁকলো, হাতের ব্যথায় নড়চড় করতে পারছে না। দরজায় আটকে ধপ করে বসে পড়লো মেঝেতে। আর সোজাসুজি আয়নায় সেদিকে তাকালো। গায়ে জড়িয়ে রাখা ওড়নাটা সরালো ধীরাতে। গায়ের চামড়াটা চেন ফাটা, জায়গায় জায়গায় টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। পেটের আধখোলা চেনটা আরও নামালো। কাঁধের উপরে থেকে জামা সরল। অজস্র খামচি কামড়ের দাগ, রক্ত জমাট বেঁধে গেছে। শিউলে উঠল শরীর। নরপিসাসটা বোধ এমনই হয়। কানে বাজছে ইয়াজের গা ছমছমে হাসিগুলো। উম্মাতের মতো ছুঁয়েছিল দেখে কতবার বাধা দিল, অসহায়ের মতো চিৎকার করলো। ইয়াজের কঠোরতা বাড়ল তত। ভয়ঙ্কর সে মুহূর্ত। এখানে ভালোবাসা, সম্মান, ধৈর্য এগুলো কোথায়? পেল না তো। কেন সেগুলো ইয়াজের মাঝে? গত 3 বছর তো কখনো এই ধরনের হিংস্রতা দেখেনি। সে ভালো মানুষের দিতে এক চুটকিতে এখন নাটক মনে হচ্ছে তার কাছে। নিজের বিধ্বস্ত শরীরে কাটা ছেঁড়ার দিকে তাকিয়ে প্রথম ঘৃণা লাগলো নিজের উপর। প্রথম দিন যেদিন এ ধরনের ঘটনা ঘটতে যাচ্ছিল, সেদিনে ইয়াসের সাথে দেখা করতে গিয়েছিল হোটেলে। সেখানে আসলে ইয়াস সেখানে স্টে করে। এখান থেকে
4 স্টার হোটেলে স্বাভাবিকভাবে গিয়েছিল জাস্ট ঘন্টাখানেকে নর্মাল মিট আপের জন্য। সেদিনও ঘটতে যাচ্ছিল এহেন দুর্ঘটনা, তবে এতটা নয়। ইয়াস নেশাগ্রস্ত ছিল, খাবারে ভুল করে খেয়ে ফেলেছিল নাকি। সেদিন ঠোঁটে ঠোঁট রেখে কয়েক মিনিটে উন্মাদনা ছিল। সেদিন সব অল্পতে থামাতে পেরেছিল সে ইয়াসকে। রাগ করে চলে আসলেও ইয়াস ক্ষমা চেয়েছিল বারংবার সেদিনের করা ভুলের জন্য। কি হলো, আজ যেটা ঘটার সেটাই কলঙ্কে লেপ্টে গেল তার শরীরে। ইয়াস স্বামী হবে তার, মানতে পারবে ওই পুরুষকে? দুহাতে মুখ চেপে ধরে নুরি। আজকের ঘটনার কিছুতেই ওই পশুটাকে মানতে পারবে না। ওই জংলি পশুকে সম্মান করতে জানা যায় বিয়ের আগে মেয়েদের। তার সঙ্গে সংসার সম্ভব? কক্ষনোই না। ভালোবাসা সম্মান ভুলে যেতে পারে। ফুঁপিয়ে ওঠে নুরি, কামড়ে ধরে নিজের হাত। চিৎকারে বুক চিরে বেরিয়ে আসছে তার। খোদা কাকে তার ভাগ্যে লিখেছে? তাকে কি সে ঠকালো না? স্বামীর আগে অবিবাহিত কোনো মেয়েকে অন্য পুরুষ ছোঁয়া কঠিন পাপ তো। এই জীবনে আর ভালোবাসা অনুভব করবে না সে কখনো ইয়াজের প্রতি, কক্ষনো না, কক্ষনো না। ঈশানের চোখ মুখ শক্ত। গাড়ি আর বউ আজ দুটোই তার বড় ভোগালো। শেষ 3 রাত তাহার হলো না, ঘুম নেই। আজ তিতিরটা এমন কাণ্ড না করলে নিশ্চয় এতক্ষণে ঘুমন্ত বউটাকে বুকে লুকিয়ে মুখ গুজে ঘুমাতো। অসহ্য লাগছে মাথা যন্ত্রণায়। গাড়ি এসে ঘুরিয়ে নিল মেইন গেটে। দারোয়ান চাচাকে বলা হলো তাদের বাইরে যাওয়ার কথা রসুল দেওয়ানকে না জানাতে, অযথা খ্যাচ করবে। গাড়ি থামিয়ে এসে খুলল তিতিরের পাশের দরজা। তিতির একা নামতে যেতে ঝড়ের গতিতে তুলে নিল নিজের কোলে। আমি পারবো, কথা কম। বিনা বাক্যে ব্যয়ে গাড়ির ভিতরে ঢুকলো তারা। ভাগ্য ভালো কেউ নামেনি নিস্তলে। সম্ভবত মিনিট 15-র মধ্যে নামবে। তিতিরকে নিয়ে সোজা চলে এলো নিজের রুমে। তিতিরকে বসায় চেয়ারে। তিতির মেঝেতে পা রাখতে খেয়াল করলো পায়ের ব্যথা চিনচিনে। মোটেও হেঁটে এতদূর আসতে পারত না। ঈশান ব্যস্ত হতে আলমারিতে খুঁজলো তিতিরের জামাকাপড়। এ রুমে শুধু তিতিরের শাড়িগুলো রাখা। এই আবহাওয়ায় এরকম মুহূর্তে আত্মহত্যা করার মানে হয় না মেয়েটাকে শাড়ি পরতে দিয়ে। তিতিরের দিকে ফিরে বলল, জামাকাপড় নিয়ে আসি আমি। ব্যস্ত হয় তিতির, দুহাতে মাথা নাড়ে। আপনার আনতে হবে না, আমি আমার ঘরে যাচ্ছি। ঈশান এগিয়েছে, চেয়ারে দুহাতে হাত রেখে বুকে ঝুঁকে আসে তিতিরের মুখে। তিতির সঙ্গে সঙ্গে হেলে পিছনে। আজ থেকে এই ঘরে থাকবি। এখন জামাকাপড় যা পরবি এনে দিচ্ছি, বাকি সব পরে নিয়ে আসবে একেবারে। আমি এই ঘরে আমি ওই ঘরে কমফোর্টেবল বলে লাভ নেই। আমার সাথে কমফোর্টেবল হতে পারে। আই অ্যাম ইউর হাজবেন্ড। আমার সাথে সবসময় সবভাবে নিজেকে ইজি রাখতে হবে তোকে। আলাদা থাকলে সেটা এই জীবনে পসিবল নয়। তিতি নিজের বুকের টিপ টিপ সব স্পষ্ট শুনতে পায়। নিজের ঘরে গেলে নুরি খবরটা নিতে পারত। ঈশান বলে ঝামেলা বাড়ানোর আগে দরকার কি? কি পরবো এখন? কোথায় সেসব? আমি নিয়ে আসি। আপনি পারবেন না? সামনে জামাকাপড় নিয়ে আসতে পারবো না? এ কেমন কথা? আলমারি তো। তিতিরের জবাবের অপেক্ষা করে না। ভেজা শার্ট চোখের পলকে খুলে আয়না থেকে সফেদ তোয়ালা ঝোলালো গলায় বেরিয়ে যায় জামাকাপড় আনতে। তিতির সময় নষ্ট করে না। পাশের সকেট নিজের ফোনটা দ্রুত লাগা চার্জারে অন করতে ভেসে ওঠে বেশ কয়েকটা মেসেজ। নিশি কল করছে। ঘন্টাখানেক আগের কল মেসেজ, সাথে মিনিট কয়েক আগে দুটো মেসেজ। নুরিকে পাওয়া যাচ্ছে না, ভালো আছে বাড়িতে। পাওয়া গেছে, ভালো আছে বাড়িতে আছে। হাঁপছালো তিতির। অস্থির লাগছিল এতক্ষণ। ঈশান বেয়াক্কালের মতো দাঁড়িয়ে আছে তিতিরের আলমারি খুলে, দু হাতে কাঠের পাল্লায় বুকের বাঁ পাশে প্রচণ্ড জোরে জোরে ধাক্কাধাক্কি। তার কারণ বড়সড়। তিতিরের জিনিসপত্র আলমারির ভিতরে মেলি জিনিসে ঠাসা, বেশ গোছানো সবটা। একপাশে জামাকাপড়গুলোর পাশে ছোট ছোট তাকে সব মেলি আন্ডারগার্মেন্টস সব। চোখ বুজে শ্বাস নিল। সত্যি তিতিরকে নিয়ে আসা উচিত ছিল। এরকম বুফে টাইপের হয়ে গেল বিষয়টা। কোনটা লাগবে সেসব নিজে বেছে নিতে হবে। এর থেকে কোলে তুলে নিলে নিজের মতো করে নিয়ে যেতে পারত। ঈশান ইতস্তত হয় খানিকটা। হাত বাড়িয়ে নিয়ে নেয় একের পর এক জিনিসপত্র। তিতির শীতে ঠক ঠক করে কাঁপছে, হাঁটু জড়িয়ে আছে দু হাতে। ঈশান ঘরে ঢুকতে চেয়ার থেকে পা নামিয়ে বসলো। ঈশান হাত বাড়িয়ে দিল জামা কাপড়গুলো হাতে নিতে। থমকালো তিতির। রেড টি শার্ট, প্লাজোর সাথে একটা পিঙ্ক ইনার। দুটো হাতে তড়িঘড়ি করে সেটা নেয় জামা কাপড়ের নিচে। আমতা আমতা করে বলে, আমি বললাম আমার রুমে যাই।
ঈশান ভুরু কুচকে হাতের জামা কাপড়গুলোর দিকে তাকায়। তিতির মুখে সেদিকে ঠিকঠাক সব আনেনি। তিতির হাতের জামা কাপড়গুলো আরো শক্ত করে ধরে উঠতে উদ্যত হয়। ধীর গেল বলে, ভুলটা এনেছেন। ভুল কি আনলাম? ওগুলোই তো পড়িস আলমারিতে যখন। তিতির কাচুমুচু করে বলে, কি বলবে এখন? ইনারটা বছর পাঁচের আগের, এটার সাইজ এখন আর ব্যবহার করে না। ঈশান ভুল করে শতযুগ আগের জিনিসপত্র নিয়ে এসেছে। এটা আমি পড়ি না। আপনি আমাকে আমার রুমে চলুন, আমি খুলে নিব। ঈশান বিরক্ত হলো। এত লজ্জা পাওয়ার কী হয়েছে? এমন তো নয় যে ইনার আগে দেখেনি। প্রথমবার যখন এনে দিতে পেরেছে, পরেরটা ঠিকই এনে দিতে পারে। তোর এটা পড়তে সমস্যা কী? সে আবার কী কথা? এসব নিয়ে এত জেরা কেউ করে? বোধ বুদ্ধি না থাকলে যা আর কি। সমস্যা আছে জন্য তো বললাম সরুন, আমি দেখছি। ওঠার চেষ্টা করতে ধমকে উঠল ঈশান। পাকমুনি না করলে বল কোন রঙে লাগবে? রঙের শেষ নেই। এত মিলিয়ে পড়ার কী আছে? আজ তো ঠিকই নিজে সাদার সাথে কালো পরে বেরিয়েছি, আর আমি লালের সাথে পিঙ্ক আনলে দোষ? কান ঝাঁঝা হয়ে উঠল তিতিরের। গায়ে আধা শুকনো ওড়নাটা খামচে দিল। লোকটা দেখেছে, সেটা আবার সাউন্ড বক্সে এনে ঘোষণা করছে। মাথা নিচু করে লজ্জায় মুখ আউড়ে করে বলল, বেশি বোঝেন? রঙের কথা কখন বললাম আমি? তো কি সমস্যা? জামা কাপড় অন্য আনবো? তিতিরের কণ্ঠা খাদে নামায়, কথাগুলো মুখে এসে গুলিয়ে যায়। এতক্ষণে রাগ ছিল, ততক্ষণে পেল মিলিয়ে যেত। ঈশান আজকের স্বীকারোক্তির পর লোকটার দিকে তাকাতেই কেমন অন্যরকম ফিল হচ্ছে। মাথা বনবন লাগছে। উথাল পাত্তার হচ্ছে আগের থেকে কয়েক গুণ বেশি। মিনমিন স্বরে বলল, এটা আমার সাইজে হয় না। বিরক্ত মুখে আচমকা তিতির হাত থেকে টান দিয়ে বস্ত্রখানা নিল নিজের হাতে। বড্ড আগ্রহ চোখের সামনে ঝুলিয়ে ধরল। গভীর মনোযোগে সে বস্তু পরখ করল। এটা তোর বড় হয়? মান সম্মান রাখলে না। আচ্ছা, মন খারাপ করিস না, রেখে দে। আমার সাথে ঘুমানো শুরু কর, কয়েক মাস পর পড়তে পারবি। কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল তিতির। কান দিয়ে টুংটাং দীর্ঘ একটা সুর করে তুলল। ঘাম ছুটে গেল চোখের পলকে। বেহায়া লোক বলে কি? এক ফোঁটা মুখে লাগাম নেই। তিতিরের গলা কাঠ হয়ে গেল। লজ্জায় মাটি খুঁড়ে ঢুকে যেতে মন চাচ্ছে তার। পা ব্যথা না? বেহায়া লোকটা বলে কি? এক ফোঁটা মুখে লাগাম নেই। তিতিরের গলা কাঠ হয়ে গেছে। লজ্জায় মাটি খুঁড়ে যেতে মন চাচ্ছে। পা ব্যথা না হলে ছুট দিত বোধে। অস্ফুট স্বরে বলল, ছি, কথা ব্রেক নেই কেন? আমি কখনো বললাম ওটা? ঈশান দ্বিগুণ চিন্তিত হলো। আবার ঘুরিয়ে দেখলো হাতের জিনিসটা। এখন বলিস না, এটা তো ছোট হয়। লজ্জায় আষাঢ়ে তিতিরের মেজাজ খারাপ হলো এবার। লজ্জায় রাঙা মুখ কুঁচকে কোনো মতো বলল, হয়তো। দিন আমার হাতে অসভ্য লোক, মহা সমস্যা। আমি ছুতেই তো পারলাম না এখনও, সাইজ বাড়ল কী করে? লোকটা তিতিরের এমন বেহায় কথা নিচে ফেলে যে কোনো সময় খুন করে ফেলবে। এসব কথাবার্তা ছিঁড়ি, একটু তো রয়েস হয়ে কথা বলা দরকার। আপনি একটাও কথা বলবেন না দয়া করে? 5 বছর আগের জিনিস টেনে হিচড়ে নিয়ে এসে গবেষণা অসহ্য। আমার সাথে এক ঘরে 1 সেকেন্ডও থাকা আমার আমার সম্ভব নয়। সে যেদিন সভ্য হবেন সেদিন আসবো। পাকনামি করলে মারবো থাপ্পড়। বস এখানে। সাইজ কত সেটা বল, নিয়ে আসি। নিজের কপালে লাথি মারতে ইচ্ছে হলো তিতিরের। দাঁতে দাঁত চেপে বলল, এটা যেখান থেকে এনেছেন তার নিচের ট্যাগ থেকে আনবেন। এক কাজ কর, পড়তে হবে না। ঘুমানোর সময় যত কম কাপড় চোপড় পর তত শান্তি। আমাকে দেখিস না? আপনার মতো বেহায়া আমি হতে পারবো না। আর আজ থেকে আপনি কাপড় চোপড় পরেই শোবেন। একা আপনি থাকছেন না এই ঘরে। আমি যেহেতু থাকবো, এত নির্লজ্জ লোকের সাথে থাকা সম্ভব নয়। বাঁকা হাসলো ঈশান। হাতের আঙুলে ইনারের ফিতে আটকে ঘুরালো গোল গোল করে। তিতির হতভম্ব। কি পরমা অসভ্য ভাবা যায়? তিতির তার মুখের দিকে তাকাতে চোখ মারে ঈশান। ঈশান হাসি সরে বলে, এখন আমাকে পরাবি কাপড়? 2 দিন পর আমি তোর সেগুলো একে একে খুলবো। শোধবোধ নিয়ে নে। কয়েকটা দিন না হয় চললো তোর রাজত্ব। এমনিতে আমি রাজ্যের দায়িত্ব নিলে তুই তো হয়ে যাবি শয্যাশয়ী। এসব ফালতু জিনিস গায়ে থাকার কোনো মানে হয় না। বারবার কষ্ট হবে আমার খুলতে। দিদি চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। কান চেপে ধরলো 2 হাতে। এ কার সাথে বিয়ে হলো? এ আবার কেমন গোছের লোক? ঝগড়া মিটমাট হলো খানিকটা, তাই বলে এমন করে একটা অশান্তিতে ফেলে করবে? শাওন নিয়ে পেরেছে তিতির। নিচে নামতেই মামুনিদের ডাক পাওয়া যাচ্ছে। শাহরির জন্য খেতে রাখবে মিনিট 10 পরে। ঈশান বের হলো জবজবে
ভেজা চুল নিয়ে। তিতির না চাইতেও চোখ গেল সেদিক দিয়ে। ঈশানের কোমরে সেদিনের মতো একটা টাওয়াল পেছানো। দৃষ্টি সরিয়ে নিতে চাইল তিতির, সম্ভব হলো না। ঈশান দুহাতে ভেজা চুলগুলো এলোমেলো করে পানি ঝাড়তে ব্যস্ত, সম্ভবত এক ফোঁটাও মোছেনি। সেই কারুকার্য আঁকা পেশল শরীর, চোখে ঝাপসা দেখে তিতির। বিছানায় ঘুরে বসে তিতির, মাথাটা মুছে নিন। আর একটা তাওয়ালে পাচ্ছি না। খালা ধুতে নিয়েছিল কাল, বৃষ্টির জন্য শুকায়নি হয়তো, তাই দিয়ে যায়নি। তিতির উল্টো ঘুরে অবস্থায় নিজের চুল থেকে তাওয়ালটা খুলে বাড়িয়ে দিল ঈশানের দিকে। এটা নিতে পারেন। ঈশান গভীর চোখে তাকায়, নিজের ধৈর্যের উপর বিরক্ত হয়। তিতিরের সামান্য একটা কাজের বুকের ভিতর এমন ঝড় হওয়াটা নেহাত কন্ট্রোললেস ব্যক্তির কাজ কারবারে। ঈশান আশার দেওয়ানের ক্যারেক্টার হবে স্ট্রং। এসব সামান্য বিষয়ে বুকের উথাল পাতাল প্রশ্রয় দিলে চলবে না। হাত বাড়িয়ে তিতিরের তাওয়ালাটা চুল মুছতে নাকে বাড়ি দিল তিতিরের চুলের ঘ্রাণ। হার্টবিট দ্রুত চলছে তার, শ্বাস আটকে এলো। নেশা টেশা মাখো নাকি? মাথাটা ধীরে সুস্থে মুছে তাওয়ালটা ছুড়ে দিল তিতিরের দিকে। বিরক্ত মুখে তাকায় তিতির সেটার দিকে। উপকার এর জন্য করতে নেই, বিপদে সাহায্য করলে তার কাজ শেষ হতে মারল ছুঁড়ে। উঠে ঈশানকে কিছু বলবে, ঠিক তখনই দুহাত ঠেকিয়ে একদম ঝুঁকে এলো ঈশান। তিতির আচমকা এমন হয় কোণে ভরকে আটশো হয়ে গেল বিছানায়। ঈশান ভেজা চুলগুলো কপালে এসে পড়ছে, সেখান থেকে টপ টপ করে পানি এসে পড়ল তার কণ্ঠদেশে। শিরশির করে উঠল শরীর। ঈশান নিজের দু হাতের অবস্থানের দিকে ইশারা করে হাসকে বলল, ছুঁইনি কিন্তু তোকে, এত কাঁপছিস কেন এক্ষুনি? সরুন, নিচে চলুন, খেতে ডাকবে এক্ষুনি। ঈশান সরল না, বরং মাথা ঝুঁকে মুখ ডুবল তিতিরের ভেজা চুলে। শ্বাস টানল টানা কয়েকবার উন্মাত্ত মতো। তিতির হাত মুঠো করে ধরল বিছানার চাদর, ঘাড় ঘুরিয়ে দেখল চোখে পড়তো একইভাবে চাদর ধরে রেখেছে ঈশানের হাত দুটো। তিতিরের ছুঁতে না পারা আফসোস লাগাম টানছে নিজের মধ্যে। ঈশান মুখ তুলল, দুজনের ওষ্ঠজোড়ার মাঝখানে নামমাত্র ফাঁকা। তোর শ্যাম্পুতে কি আফিম লাগানো আছে? কাছে টানে কেন? এই শ্যাম্পু আপাতত ইউজ বন্ধ কর। যেদিন কাছে আসার পারমিশন দিবি সেদিন থেকে আবার ইউজ করবি। লজ্জায় রাঙে হরিণীর চোখ, বড় বড় চোখ জোড়া ঈশানের দিকে রাখতেই চোখাচোখি হলো দুজনে। ঈশান শুকনো ঢোক গেল। তিতির দৃষ্টি পড়ল ঈশানের কণ্ঠদেশের চুম্বকের মতো টানছে। ঈশানের চোখ থেকে হাজারটা কথা বেরিয়ে আসতে চাইছে। তিতিরকে বোঝাতে চেয়েছে অনেক কিছু। ফিসফিস করল, ও হ্যাঁ, একই রেস্ট্রিকশন তোর তাকানোর ক্ষেত্রে হয়েছে, খুন হয়ে যাইতো। খবরদার সময় অসময়ে ওভাবে তাকাবি না। তিতির বাকরুদ্ধ হয়ে থাকে লাজে। পাগল লোকটা পাগলের মতো কথাবার্তা শোনার শক্তি তার ছোট্ট শরীরে নেই। সে নিজেকে আজীবন কঠিন সংযমী নারী ভেবে এসেছে। ঈশানের সাথে পরিচয় হওয়ার পর টের পেয়েছে সেটা কত বড় মিথ্যা। যদিও এমন অনুভূতি শুধুমাত্র এই অসভ্য লোকটার জন্য হয়েছে। আজকে কেন জানি প্রতিবাদ করতে পারছে না, রাগ করে ধাক্কা মারতে পারছে না। সেও তো রেগেছিল, তবে তাড়াতাড়ি অভিমান মুছে গেছে এই বুঝলে দিনে চলবে নাকি? এতদিন তাকে যে কষ্ট দিল এর প্রতিশোধ নেবে না ভেবেছে নাকি ঈশান আশ্বাস দেন? হ্যাঁ, সবে তো ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু। ভালোবাসা উচ্চারণ না করে সে ছাড়বে না। তার জন্য মাতাল না বানা পর্যন্ত ছুতে দেবে না। এত সোজা তিতিরকে পাওয়া? তিতির দুহাতে সরিয়ে দিল ঈশানকে। ঈশান একই সরেই গেল। বাঁকা হাসিতে দ্রুত টি শার্ট আর ট্রাউজার জড়িয়ে নিল গায়ে। সময় দেখল এখনও নিচে নেমে গেলে ডাকতে আসবে মা, চাচি, কেউ একজন। বিনা বাক্যে তিতিরকে করে তুলে হাঁটা ধরল নিচে যেতে। তিতির হকচকে হইল, আরে করছেনটা কি? শেউরি খাবি না? খাবো তো। কোলে নিলেন কেন? নামান। তিতির ছটফট করছে, করা পাত্তা দিল না সে। পাটা এখনো ফুলে গেছে। গোসলে যাওয়ার আগে মুখটা বের করে দিয়ে গিয়েছিল পায়ে লাগাতে। অবাধ্য মেয়েটা লাগায়নি। দাঁতে দাঁত চেপে ঈশান, ওষুধ লাগাসনি কেন? তাই তো, ওষুধ লাগায়নি, আদতে মনে নেই। মিনমিন করে বলে, খেয়ে এসে লাগিয়ে নেব। নামান দেখে। নিচে সবাই কী ভাববে? তিতিরের ছোট্ট শরীরটা নড়াচড়া গ্রাহ্য না করে সিঁড়ি ভেঙে নিচে নামল ঈশান। চন্দ্রকাননের সকলে ডাইনিং টেবিলে উপস্থিত। রাইসুল, দেওয়ানরা, তিন ভাই, গিন্নিরা, সব ছেলেমেয়েরা এসে গেছে। নয়ন বাড়ি ফিরছে কিছুক্ষণ আগে। মায়ের সামনে পড়লে কোনো মতে ম্যানেজ করে নিয়েছে। নিশি নুরি শাওয়ার নিয়ে চুল শুকিয়ে নিচে নেমেছে। এমনকি আজকে স্বয়ং চন্দ্রা দেওয়ানও উপস্থিত। বলতে গেলে সবার
পরে আসলো ঈশানার তিতিরকে কোলে নিয়ে ওভাবে নেমে আসা প্রথমে চোখ পড়ল রাফির। বেচারা চিকেন টিক্কা সবেতে মুখে ফেলছিল, সেটা মুখ থেকে টুপ করে পড়ল। মুখ তো দেওয়ান চড় মারলেন ছেলের মাথায়, ধমকে উঠলেন, মুখের খাবার পরে কি করে গাধা। রাফি দেওয়ান কথা বলতে পারল না, তার বারবিকে কোলে নিয়ে নামাচ্ছে। রোমান্টিজম না বুঝলেও বেশ লাগলো। চিৎকার করে হাতের ইশারা করলো ওদিকে। বারবি বড় ভাইয়া বারবির মতো কোলে তুলে নিয়ে আসছে। ছোট্ট রাফির কথা চকিত দৃষ্টি গেল সকলের সেই দিকে। ততক্ষণে নেমে এসেছে ঈশান। তিতির লজ্জায় এতটুকুন হয়ে গেছে, বলা বলল হা করে দেখছে। রাইসুল দেওয়ান সর্বপ্রথম কাশি দিলেন, স্ত্রীকে বলল খাবার দিতে। বাকি দুই কর্তাও তাই। গিন্নিরা চলে আসলো চাপা দিয়ে। খাবার রাঁধতে লাগলো সবার প্লেটে। নিশি নুড়ি মুখ চাওয়াচাই করলো একে অন্যের। হতভম্ব হল তারা। ঈশান তিতিরকে চেয়ারে বসিয়ে পাশে টেকাতে গম্ভীর গলা বলল, তোমাদের মেয়েরা ওড়াউড়ি বেশি করে কি না? পায়ে ব্যথা পেয়েছে, পা মচকেছে। সকলে অতি ব্যস্ত। তিতির অতি কষ্টে বোঝালো, তেমন কিছুই হয় না, সামান্য ব্যথা। চন্দ্রধর মুক্ত হলেন। নাতি নাতনি কিয়ক্ষণে তাকিয়ে রইলেন। কি সুন্দর মানায় দুটোকে, আদর সঙ্গে পরিপূর্ণ থাকুক সারা জীবন। খাওয়া দাওয়া পর্ব শেষ। চন্দ্রা দেওয়ান আগেই উঠতে নিষেধ করলেন। সকলে গম্ভীর করে বললেন, ঈদের দিন তোদের বাবার মৃত্যুবার্ষিকী পড়েছে, তোমার দাদুর গ্রামের লোকজন আসবে, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন। দীর্ঘশ্বাস ফেলে নুরির নিশিরা। তাদের দিদার গ্রামের মানুষের মানে গণ্ডগ্রামে কিছু ক্যাট করে দিদারা। তাদের দিদা দাদুর চাচাতো খালাতো ভাই বোন নাকি যেন। এরা আগে বিভিন্ন অনুষ্ঠানে এসেছে, কি যেন বলার বাইরে। লাসি ধরনের তিন ভাই মাথা এলেন, কোনো সমস্যা নেই কারো। চন্দ্রাধর একই সাহেব বললেন, ঈদের দিন আগে আসবেন তারা। সব আত্মীয় স্বজন কাল পরশুর মধ্যে চলে আসবেন, যেহেতু একদিন আগে ইফতারের আয়োজন আছে। আর আমার আশ্রয়ে ছেলেমেয়েগুলো বৃদ্ধাশ্রম থেকে সবাই আসবে। রাসুল, তোমাদের যা আয়োজন করার করতে বলছিলাম। রাসুল সাহেব মাথা নাড়লেন, নরম করে বললেন, আমি রাশেদ রাহি সব মোটামুটি গুছিয়ে নিয়েছি, তাছাড়া বাদ বাকি তো ঈশানান নয়ন দেখে নেবে। চন্দ্রাদান মেজ বৌমার হাত থেকে ওষুধগুলো নিয়ে এক নজর তাকালো ঈশান তিতির থেকে। তিতির পানির গ্লাস আঁকড়ে ধরো, আর লজ্জায় এখনও কাটেনি। চন্দ্রাদানের অভিজ্ঞ চোখ আটকালো তিতিরের ঠোঁটের উপর, দু জায়গায় জখম হওয়া। তাছাড়া অন্যার ফাঁক দিয়ে কালশিটের দাগ ওই হাড়ের উপর দেখতে পেলেন তিনি। মনে মনে বেশ হাসলেন। বড় দাদু ভাই, তোমার আর পুতুলের বিয়েটার কথা জানানো হয়নি কাউকে, তোমরা কি বলো? সকলে আসলে এবার জানিয়ে দেওয়া উচিত। আমার তো মনে হয়। তিতির মাথা নিচু করে থাকে, তার কিছু বলার নেই। তার নানুর উপর কোনো সিদ্ধান্ত সে দ্বিমত করেনি এই জীবনে, এটা তো প্রশ্ন আসে না। তাছাড়া আগে অথবা পরে জানতে হবে। তবে মাথা নাড়ল ঈশান, গম্ভীর গলাতে বলল, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, অনেক সময় আছে, জানানো যাবে, এখন না। রাসুলদান বিরক্ত হলেন, না জানানোর কি আছে? পরে যখন আত্মীয় স্বজনরা জানবে তখন নিশ্চয় নানা কথা হবে, এর থেকে ভালো জানিয়ে দিল ভালো। অনুষ্ঠানটা ধীরে সুস্থে করবেন ক্ষণ। তবে ঈশানের সাড়া পাওয়া গেল না। সে জানাবে না কাউকে, তার সিদ্ধান্তে অটল। তিতির এবার মেজাজ খারাপ হলো সামান্য। ঘরের ভিতর হম্মি কাছে পেতে বাইরের সকলকে জানাতে সমস্যা। আজব মানুষ। ঠিক আছে, তোমরা যদি মনে করো আরও সময় লাগবে তোমাদের, নিতে পারো। আমরা জোর জবরদস্তি করবো না। সংসার তোমাদের গুছিয়ে তোমাদেরকে নিতে হবে। ঈদের হইচই যাক। আমি বলবো দুজন ঘুরে আসো কোথা থেকে। এখানে সময় দিতে পারছো না একে অপরকে। বাড়ি ভর্তি মানুষ, নিজেদের মতো কাটাতে পারো না। দেশের বাইরে চাইলে যেতে পারো মধুচন্দ্রিমায়। তিতির এবার সত্যি মরে যাবে লজ্জায়। যেমন দিদা তেমন নাতি, সবাই নির্লজ্জ। মামা মামিদের সামনে এত খুলে বলার কি আছে? ঈশান চেয়ার ছেড়ে উঠে গেল, দিদার দিকে তাকে বলে, যখন দরকার পড়বে নিশ্চয় জানাবো। দিদা আপাতত ব্যস্ত থাকুক, তাছাড়া এলাকার ঝামেলা তো আছে, এখানে থাকা দরকার আমার। চন্দ্রদান মাথা নাড়লে। ঈশান ফিরল তিতিরের দিকে, ধমক গলা বলল, খাওয়া হয়েছে তোর? উপরে যাব আমি। হয়েছে। শব্দটা শেষ করতে পারল না। আরেক দফা নির্লজ্জতার প্রমাণ দেখে তিতিরকে কোলে নিয়ে ছুটল ঘরের দিকে। পিছনে রেখে গেল মিটি মিটি হাস্যোজ্জ্বল কয়েক জোড়া চুল।
এসে ঘরে খুব যত্ন করে বসালো বিছানায়, পিঠের বাঁ পাশে বালিশ দিয়ে আরেকটা রাখলো ফুলো পাটার নিচে। টেবিলের উপর থেকে মুখটা নিয়ে হাত ছোঁয়ার ফুলো জায়গাটায়। তিথির বাধা দিতে মন চাইল না কেন যেন। ব্যথা এতক্ষণ টের না পেলে এখন পাচ্ছে, টনটন করছে, তবে বিন্দুমাত্র আওয়াজ করলো না। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। অচেনা লাগছে। এত যত্নে এত খেয়াল। শুয়ে পড়, লাইট অফ করে আসি। লাইট অফ করে আসি মানেটা কি? এক বিছানায় শোবো আবার? এটাই তো সমস্যা। একসাথে এক এক দিনে স্মৃতি স্বাভাবিক নয়, বড্ড অস্বাভাবিক। তিথি তোতলায়। আপনি এখানে শোবেন? ঈশান যেন অবাক হয়। লাইট অফ করে ডিম লাইটের ওপাশ দিয়ে এসে বসলো বিছানায়। গায়ে চাদর মেলতে মেলতে বলল, আমার ঘর, আমি কোথায় শোবো? দিনরাত হলো ঘুমাই না, ঘুমাবো না? তিথি সরে আসে এদিকটায়, এলোমেলো দৃষ্টি নিয়ে তাকায় সোফার দিকে। আমি তাহলে সোফাসি? ধাক্কা মেরে ফেলে দেব কিন্তু। রাত বিরেতে নাটক করার জায়গা পাস না? মাথা হাত বুলিয়ে দিবি। তোর জন্য বৃষ্টিতে ভিজে যন্ত্রণা আছে। ঈশানের ধমক পেলেও উপরে উপরে টলল না তিতির। কণ্ঠ ঈশানের মতো গম্ভীর করল, পারবো না আমি। মুখে মুখে তর্ক অসহ্য লাগে তিতির। এটা আমার রুম, সুতরাং একা আপনার মর্জি চলবে না। আমি যেখানে ইচ্ছা শুতে পারি। ঈশানে এমন খ্যাচ খ্যাচ করা একদম মনে নেই। তিতিরটাকে ঘুম পাড়িয়ে লুকিয়ে মুখ গুজবে মেটার নরম বুকে। না হলে আজকাল ঘুম আসতে চায় না। এতক্ষণে নাটক শুরু করছে। খানিকক্ষণ ঘেঁষে আসলো তিতিরের দিকে, পিচেল গলে বলল, এই ধরনের পাগলের প্রলাপ দিনের বেলায় তুই বকতে পারিস, সকাল হয়ে গেছে। যাই হোক, তোর রাতের মর্জির মালিক আমি। সেই তো আমার নামে চিৎকার করিস, তাই সকাল হয়ে গেছে বলে ছেড়ে দেবো ভাবিস না। ধরলে আস্ত রাখবো না। যা বলছি শোন। তিতির হতভম্ব। অসভ্য লোকটা কোথা থেকে কোথায় নিয়ে গেল এক ধাক্কায়। ঠোঁট উল্টে বিরক্ত মুখে বলে, ছি, আপনার মুখে কোনো ভালোভাবে ভদ্র কথা আসে না, তাই না? ঈশান দীর্ঘশ্বাস ছাড়ে, উদাস গলা বলে, এখানে অভদ্রের কোন প্রশ্নটা? প্রত্যেকের অক্ষর যেগুলো আপনি উচ্চারণ করেন সবই অভদ্র, অসভ্য। অশ্লীল হাসে ঈশান, ভুরু জোড়া উপরে তুলে। যে তুই ধরতে বলিস, তবে এখন ধরতেছি না, তাই চেঁচাচ্ছিস। যেদিন রোমান্সের ABCD শেখাতে নামবো সেদিন আমার নাম ধরে যদি পোলাম না রেখে সারা রাত, তাহলে আমার নাম ঈশান আশ্বাদ দেওয়ার না। মিলিয়ে নিস তখন। গলা টিপে ধরতে ইচ্ছে হলো তিতিরের। সবসময় এমন লজ্জায় পিষে ফেলতে লোকটার কি আনন্দ হয় কে জানে। তেতে ওঠা গলায় বলল, বরাবরে কি এমন অসভ্য, নাকি আমাকে বিরক্ত করতে নাটক করেন? কারণ এ বংশে তো এমন আর কাউকে দেখি না। তিতিরের কথায় শব্দ করে হেসে ফেল ঈশান, যেন তিতির কোনো মজার কৌতুক শোনালো তাকে। ঝুঁকলো তিতিরের কানের কাছে, ফিসেল গলে বলল, দুটো বরাবরই অসভ্য, তবে তোকে দেখলে সেটা। এই যা। সোজা হয়ে শুয়ে পড়ল শটাং বালিশে মাথা রেখে। হ্যাচ কাটালো তিতিরকে শোয়ালো। আর গাধা তুই একটা। বংশের আর কারো এমন রূপ দেখবি মানে? তুই বউ হলে আমার। আমার অসভ্যতা দেখবে না কে? তোর শ্বশুর তার বউয়ের সাথে কি ইটিস পিটিস করে, তা তোকে দেখেই করবে? ঈশানের ব্রেকহীন কথা সহ্য হয় না তিতিরে। সফেদ চাদরখানা দিয়ে ঢেকে ফেলে নিজের মুখখানা। চাদরের তরফ থেকে বিরক্তি করলে, আপনি একটা বিরক্ত করুন, সরুন তো। বাপ মাকেও ছাড়ে না, বাজে লোক। কি আশ্চর্য! ভালো কথা মন্দ কথা তফাৎও টের পাস না? বাপ মায়ের নামে এটা বাজে কথা? তারা ইটিসপিটি না করে তুই আমরা সকলে দুনিয়া আসতাম। আল্লাহর দোহাই লাগছেন, রোজা রাখছেন, লাগামটার মুখে ঘুমান, আমাকে ঘুমাতে দিন। কোলবালিশটা টেনা হেঁচড়া করবেন না। সকালে উঠে যেন এটা দুজনের মাঝখানে পাই। ঈশান শব্দ করে কাঁধ হলো, বাঁকা গলে বলল, ওসব ছোটোখাটো কথা আমি দিতে পারলাম না। কথা দিয়ে কথা রাখতে না পারলে রোজা রমজানের মাস, খোদা পাপ দেবে। সাজের মায়া পর্ব 14। পুরো গল্পটা প্লেলিস্টে।